হ্যালো, হ্যালো, হ্যালো। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অনেকেই হইতেছে চ্যাটে আসসালামু আলাইকুম জানাইছো। সবাইকে হইতেছে ওয়ালাইকুম আসসালাম। তো আমরা একটু পর হইতেছে ক্লাসটা শুরু করব কারণ আমাদের পার্টিসিপেন্টস যারা বা বাকিরা জয়েন করুক। এরপরে হইতেছে আমরা শুরু করব। আমরা 4-5 মিনিট বেশি বলতেছি 1-2 মিনিট পরে হইতেছে শুরু করব। ঠিক আছে? তো আজকে তো আমরা পড়বো হইতেছে আমাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্রে হইতেছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গুরুত্বের সেকেন্ড লেকচারটা নিয়ে হইতেছে আলোচনা করব। তো আজকের লেকচারটা হইতেছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের লেকচার হইতেছে আমরা অনেকগুলো অঙ্ক দেখবো। লাস্ট ক্লাসে আমরা একটু অঙ্ক কম দেখছি কারণ চ্যাপ্টার মাত্র শুরু করতেছি। আজকের ক্লাসে হইতেছে আমরা অনেক অঙ্ক দেখবো এবং তোমাদের কাছ থেকে হইতেছে অনেক রেসপন্স আমরা জানতে চাবো। তোমরা হইতেছে সব রেসপন্স চ্যাট বক্সে জানাই দিবা। আর যে কোনো কোনো কিছু না বুঝলে প্রত্যেকটা টপিকের পরে আমরা হইতেছে একটা পজ নিব। পজ নেওয়ার হচ্ছে ওই সময় তুমি আমাদের হইতেছে নানা রকমের কোশ্চেন করতে পারো। কোশ্চেন করলে হইতেছে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এইসব জিজ্ঞেস করছে কেমন আছেন ভাইয়া, এই তো আছি একরকম। ওকে, আর নির্ভয় হইতেছে তোমরা যার যা কোশ্চেন আছে তোমরা প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই। আমি সবসময় চেষ্টা করবো তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য নানা ধরনের উদাহরণ দিয়ে। ওকে, চলো তাহলে হইতেছে আমরা তো 1-2 মিনিট ওয়েট করলাম, তাহলে আমরা হইতেছে ক্লাসটা শুরু করে দিই আস্তে আস্তে। তো আমরা হইতেছে লাস্ট ক্লাসে গ্যাসের গতিতত্ত্ব নিয়ে কি করতেছে বলতো, আহ আহ গ্যাসের যে গতিতত্ত্ব আছে সেটা নিয়ে কি করতেছি বলতো, আলোচনা করতেছি। ঠিক আছে? আচ্ছা, তো গ্যাসের গতিতত্ত্ব হইতেছে আমরা প্রথমে হইতেছে আদর্শ গ্যাসের সংজ্ঞা পড়ছিলাম। তো আদর্শ গ্যাসের সংজ্ঞা কি ছিল? তো আদর্শ গ্যাসের সংজ্ঞা ছিল হইতেছে এটা, যে গ্যাসের অণুগুলো যে কোনো তাপমাত্রা এবং চাপে গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো মেনে চলে এবং স্বীকার্য হতে লব্ধ সূত্র অনুযায়ী আচরণ করে তাকে আদর্শ গ্যাস বলে। অর্থাৎ আমরা যে লাস্ট ক্লাসে হইতেছে বয়েলস এবং চার্লসের সূত্রগুলো পড়ছিলাম, সেই সূত্রগুলা হইতেছে সকল তাপমাত্রা এবং চাপে যে গ্যাসগুলো হইতেছে মেনে চলবে ওগুলাকে হইতেছে আমরা বলবো হইতেছে আদর্শ গ্যাস। তো গ্যাসের যে গতিতত্ত্বগুলো আছে, আণবিক গতিতত্ত্ব যেগুলো আছে ওগুলো তো আমরা লাস্ট ক্লাসে হইতেছে দেখছি। তো আজকে আর ওটা রিপিট করলাম না। সোজা হিসাবে হইতেছে আদর্শ গ্যাস যে গ্যাসগুলা আমরা যতগুলা হইতেছে বয়েলস চার্লস বা মানে গতিতত্ত্ব যে স্বীকার্য আছে সবগুলা সকল তাপমাত্রা এবং চাপে মেনে চলবে, তাকে হইতেছে আমরা আদর্শ গ্যাস বলবো। এখন আজকে হইতেছে আমরা দেখব, মনে করো হইতেছে এই যে একটা পাত্র, এই যে আমার যে পাত্র আছে, পাত্রে প্রত্যেকটা গ্যাসের অণুর কিন্তু বেগ মানে এক এক রকম। কোন অণুর গ্যাসের বেগ অনেক বেশি, কোন অণুর গ্যাসের বেগ হইতেছে কম, কোন অণুর গ্যাসের বেগ হইতেছে এক একটার দিক হইতেছে এক এক দিকে। ঠিক আছে? তবে আমরা এখন এই জন্য যে কাজটা করবো সেটা হচ্ছে এটার বর্গমূল নিব, মানে হইতেছে মানে তোমার এটার গড় নিব, গড় নিয়ে কাজ করব। তাহলে এই গ্যাসের মনে করি যে প্রত্যেকটা যে গ্যাসের কণাগুলো আছে এই জায়গায়, এখানে মনে করো প্রত্যেকটা গ্যাসের গ্যাসের যে অণুগুলো আছে, কণা বলা ভুল হয়েছে, অণুগুলো আছে। মনে করো এই অণুটার বেগ হইতেছে C1, এই অণুটার বেগ হইতেছে C2, এই অণুটার বেগ হইতেছে C3, এই অণুটার বেগ হইতেছে C4, এরকম আর কি। এক একটা গ্যাসের অণু এক এক রকম বেগে হইতেছে এক এক রকম। তাহলে আমাদের এদের গড় বেগ যেটা হবে, এভারেজ যে বেগটা হবে সেটা হয়ে যাবে C1 প্লাস C2, মানে সবার যে বেগটা আছে সেটাকে আমরা যোগ করব। যোগ করে গ্যাসে যতগুলা অণু আছে অণু সংখ্যা যদি n হয়, n, ঠিক আছে, মোট অণু সংখ্যা, মোট হইতেছে অণু সংখ্যা যেটা আছে, মোট অণু সংখ্যা যেটা আছে সেই সংখ্যা হইতেছে আমার দিয়ে আমরা কি করে দিই বলতো, ভাগ করে দিই। যতগুলা গ্যাসের অণু আছে সবগুলা গ্যাসের যে অণুগুলার হইতেছে বেগ আছে সবগুলাকে একত্রে যোগ করে আমরা মোট অণু সংখ্যা দিয়ে ভাগ করে দিই। এটাকে বলা হইতেছে গড় বেগ বা হইতেছে অ্যাভারেজ ভেলোসিটি। ওকে, আরেকটা জিনিস আছে হইতেছে গড় বর্গবেগ। ঠিক আছে? গড় বর্গবেগ হইতেছে এটা, যে তুমি যদি এটাকে স্কোয়ার করো, মানে হইতেছে তুমি যদি এখন প্রত্যেকটা প্রত্যেকটা গ্যাসের অণুর বর্গের বর্গ করে প্রত্যেকটা গ্যাসের অণুর বেগকে বর্গ করবা, বর্গ করে এটাকে তুমি কি করবা বলতো, গড় করবা। মানে এবার করতেছো কি, বর্গের গড় করতেছো। সো এটা হইতেছে আমরা পাশে লিখে রাখি, এটা হইতেছে আমাদের বর্গের গড়, বর্গের গড়। ঠিক আছে? সো এটাকে আমরা বলতেছি বর্গের গড়। এটাকে বলা হইতেছে গড় বর্গবেগ। এটা কি বলে, গড় বর্গবেগ। আর এটাকে যদি আমি বর্গমূল করি তাহলে যেটাকে পাই সেটাকে আমরা বলি হইতেছে বর্গমূল গড় বর্গবেগ। তো এটাকে আমরা বলবো হইতেছে রুট মিন স্কোয়ার, মানে হইতেছে বর্গমূল গড় বর্গ বেগ।
সো এটা একটু চিন্তা করো, তাহলে জিনিসটা দেখতে এরকম আসবে। এই যে জিনিসটা দেখতে এরকম আসবে, সেটা হয়ে যাবে হচ্ছে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস ডট 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 Cn স্কোয়ার ডিভাইডেড বাই কত আসে বলো তো n। এটাকে বলা হয় হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ। এটাকে আমরা বলবো হচ্ছে বর্গমূল বর্গমূল গড় বর্গবেগ। ওকে। সো এবার আমরা কি করতেছি, যেটাকে আমরা বর্গের যে গড় নিছি সেটাকে আমরা কি করছি বলতো, রুট ওভার যে করতেছি সেটাকে আমরা বলতেছি বর্গমূল গড় বর্গবেগ বলবো। এখন আমাদের যে গ্যাসের যে গতিতত্ত্ব আছে, গ্যাসের গতিতত্ত্ব থেকে একটা সূত্র প্রমাণ করা যায়। এই সূত্রটা হইতেছে পিভি ইকুয়ালস টু 1/3 mn CRMS হইতেছে স্কোয়ার। ঠিক আছে। এখন এই যে সূত্রটা যে আছে, এই সূত্রটার প্রুফটা হইতেছে বিশাল। তুমি তোমার টেক্সট বুকে দেখবে এটা 2 পাতা বরাবর একটা প্রুফ আছে। তো যেহেতু আমাদের প্রুফ সরাসরি হইতেছে পরীক্ষায় আসে না, তাই হইতেছে আমরা প্রুফটা নিয়ে না ডিসকাস করে হইতেছে এটা ইমপ্লিফিকেশন কি, মানে এটা আসলে কি, কোন কোন কোয়ান্টিটিটা কোনটা হইতেছে তোমার কি করতেছে ইন্ডিকেট করতেছে, ওইটা নিয়ে হইতেছে আজকে আলোচনা করব। তো এই পি হইতেছে গ্যাসটা হইতেছে চাপ, এই গ্যাসটা যতটুকু চাপ দিতেছে সেটা হইতেছে আমাদের পি। ভি হইতেছে গ্যাসের আয়তন, অর্থাৎ আমার এই পাত্রে যে আছে, যে পাত্রে আমাদের গ্যাস আছে সেই গ্যাসের আয়তন হইতেছে ভি। এম হইতেছে প্রত্যেকটা গ্যাসের অণুর ভর, এই যে স্মল এম হইতেছে প্রতিটা যে গ্যাসের অণু আছে সে অণুটার ভর হইতেছে স্মল এম। আর এন হইতেছে আমার পাত্রে যতগুলা গ্যাসের অণু আছে এটা হইতেছে আমার স্মল এন। আর এম ইন্টু এন মানে হইতেছে আমার এম হইতেছে প্রত্যেকটা গ্যাসের অণুর ভর, আর এন হইতেছে গ্যাসের অণুর সংখ্যা। এই দুইটাকে যদি আমি গুণ করে দিই তাহলে হইতেছে আমরা পেয়ে যাবো হইতেছে গ্যাসের মোট ভর বা এম টোটাল। তো এই সূত্রটা পিভি ইজ ইকুয়ালস টু 1/3 MnSC RMS স্কয়ার যে আছে, এখান থেকে আবার অনেকগুলো সূত্র প্রুফ করা যায়। আমার প্রত্যেকটা সূত্র একটা একটা করে হইতেছে প্রুফ দেখবো যে এইখান থেকে আরো কোন কোন সূত্রগুলা প্রুফ করা যায়। ইভান বলছে কি প্রমাণ কি অ্যাডমিশনে লাগবে না, প্রমাণ অ্যাডমিশনে লাগবে না। ঠিক আছে। বাট তুমি যদি ইন্টারেস্টেড থাকো তাহলে তুমি প্রুফ পড়তে পারো। প্রুফ পড়ে যদি কোনো কিছু না বুঝো তুমি আমাকে জিজ্ঞেস করলেই হবে। ঠিক আছে। যেহেতু আমরা হইতেছে এটা অফিসিয়ালি হইতেছে পড়াই, তো আমরা হইতেছে প্রত্যেক সময় হইতেছে প্রুফে কোনটা কি আছে আমাদের মনে থাকে। ঠিক আছে। তো তুমি যদি হইতেছে প্রুফ পড়ো, নেক্সট ক্লাস যদি তোমার কোনো সমস্যা হয় নেক্সট ক্লাসে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমার প্রুফ ব্যাখ্যা করে দিব না। ঠিক আছে। সো অনেকে আবার প্রুফ হইতেছে যেটা আসলে নর্মাল যখন অফলাইনে ক্লাস হইতো তখন হইতেছে আমরা প্রুফ করাইতাম, কিন্তু অনলাইনে স্টুডেন্টদের এত বিশাল সময় ধরে মনোযোগ থাকে না, এই প্রুফটা হলো আধ ঘন্টা ধরে করতে হয়। সো আমি চাইতেছি না যে ক্লাসের শুরুতেই আমরা হইতেছে মানে অনেক স্টুডেন্ট হইতেছে না বুঝলে হইতেছে লিভ দিয়ে দেয়। ঠিক আছে। তো এটা তো আমাদের টার্গেট না, আমাদের টার্গেট হইতেছে তুমি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকো। আহ এটা হইতেছে আমাদের টার্গেট। সো দেখা যায় যে একজন দুইজন ইন্টারেস্টেড থাকে, তাদের জন্য প্রুফ করাইতে গিয়ে দেখা যায় যে আমি 50% স্টুডেন্ট লুজ করতেছি। সো সেই কারণে হইতেছে আমরা উদ্ভাসে হইতেছে যে তুমি ইন্টারেস্টেড হলে তুমি অবশ্যই পড়বা, কোনো সমস্যা নেই, আমি তোমাদের ব্যাখ্যা করে দিব না। ঠিক আছে। সো এটা পিভি ইকুয়ালস টু 1/3 MnM CRMS হইতেছে স্কোয়ার। ওকে। সো এখন তুমি একটু চিন্তা করো, আমরা যদি হইতেছে এটা দেখি, তো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। আমরা লিখতে পারি হইতেছে পিভি পিভি ইকুয়ালস টু 1/3, এটা হইতেছে টোটাল। আমি এখন ছোট ছোট প্রুফ গুলা দেখাই যে এখান থেকে ছোট ছোট যে প্রুফ গুলা আমরা করতে পারি, CRMS স্কোয়ার। তো সেখান থেকে আমি আবার লিখতে পারি এটা, যে আমরা এখান থেকে হইতেছে লিখতে পারি যে 3p ইকুয়ালস টু 3p equals to m total divided by v into CRMS। তোমরা আমাকে বলো তো যে m total divided by v এটা কি, ভর ডিভাইডেড বাই আয়তন এটাকে কি বলে, চ্যাট বক্সে জানায় দাও। রাইট। এটাকে আমরা ঘনত্ব বলি, রাইট। সো এটাকে হইতেছে আমরা হইতেছে ঘনত্ব বলি। সো এটা হচ্ছে আমরা ঘনত্ব বলি। তাহলে এটা যদি আমার কি হয় বলতো ঘনত্ব হয়, সেক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো তো, 3p ইকুয়ালস টু এটাকে দিব হইতেছে ডেনসিটি ইকুয়ালস টু CRMS কি হইতেছে বলতো স্কোয়ার। তাহলে সেখান থেকে হইতেছে এটা, সেখান থেকে আমার যেটা হইতেছে সেটা হইতেছে CRMS ইকুয়ালস টু আমার চলে আসে হইতেছে 3p ডিভাইডেড বাই d। ঠিক আছে। তাহলে এটা হইতেছে একটা সূত্র, এটা আমাদের কাজে লাগবে।
ঠিক আছে, তো এটা আমাদের একটা সূত্র, এটা আমাদের কাজে লাগবে। সরি, এটা ব্ল্যাক দিয়ে করবো না, আমরা ব্লু দিয়ে মার্ক করি। এটা আমাদের কাজে লাগবে সামনে অঙ্ক করার সময়। তাহলে সিআরএমএস ইকুয়ালস টু কি লেখা যায়, 3p ডিভাইডেড বাই ডি। আবার একটা জিনিস খেয়াল করো, আমরা হইতেছে জানি যে পিভি সরি, সো আমাদের এখান থেকে হইতেছে পিভি ইকুয়ালস টু হইতেছে এন আর টি ইকুয়ালস টু 1/3 m total ইন্টু CRMS স্কোয়ার। সো এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, যে আমরা লিখতে পারি হচ্ছে ইকুয়ালস টু CRMS আমরা লিখতে পারি 3 RT ডিভাইডেড বাই এখানে আমি একটা কাজ করব, এটা একটু একটু খেয়াল করো জিনিসটা, যে এটা তোমরা সবাই বুঝো কিনা আমাকে বইলো। কেউ আসো, এটা যে বুঝতে পারতেছো না ভাইয়া কেন এটা এভাবে লিখলাম, সেটাকে উল্টায় লিখছি আর কি। এনটা উপরে ছিল, এনটাকে হইতেছে ভগ্নাংশ হিসাবে হইতেছে নিচে করে লিখলাম আর কি, এম টোটাল ডিভাইডেড বাই কি হইতেছে এন। জাস্ট উলট করে লিখছি, যে আমরা যেমন ওই যে ক্লাস 9-10 হইতেছে যেমন পড়ছিলাম, 9-10 না, ওই 6-7 ছিল, যেমন 6-7 ছিল, আমি জানি না ভগ্নাংশ কখন পড়াইছে আর কি। জাস্ট এনটা গুণ আকারে ছিল বলে নিচে এটাকে যখন আমি 1/n আকারে লিখছি। এখন একটা জিনিস একটু খেয়াল করো, ঠিক আছে, কেন লিখছি, ঠিক আছে। হ্যাঁ, এটা 5-এ ছিল, রাইট। এখন এটা কেন লিখছি, তুমি এটা বলতে পারবা যে আমি যদি গ্যাসের মোট ভরকে মোল সংখ্যা দিয়ে অনুপাত করি তাহলে কি পাবো? গ্যাসের মোট ভরকে আমি যদি তার মোল সংখ্যা দিয়ে অনুপাত করি তাহলে কি পাই বলতো? এটা কেমিস্ট্রিতে পড়ছি আমরা অনেকবার। একটা অণুর ভর না, এই তো অনেকে হচ্ছে ভুল উত্তর দিচ্ছে, গ্রাম একক ভর, কারেক্ট। হইতেছে গ্রাম একক হইতেছে ভর পাই, কারেক্ট। নাফিস হইতেছে সঠিক উত্তর দিচ্ছে, ভেরি গুড নাফিস। সেখানে হইতেছে এন হইতেছে মোল সংখ্যা। তাহলে হইতেছে আমি যদি মোট ভরকে মোল সংখ্যা দিয়ে ভাগ করি, আমার যে মোট যে ভর আছে সেটা হইতেছে মোট সংখ্যা দিয়ে হইতেছে যে ভাগ করি, তাহলে হইতেছে আমাদের এটা চলে আসবে হইতেছে 3RT ডিভাইডেড বাই এম, যেখানে এম হইতেছে 1 মোল গ্যাসের অণুর ভর। 1 মোল গ্যাসের 1 মোল গ্যাসের ভর, 1 মোল গ্যাসের কি হইতেছে বলতো, ভর। এটা হইতেছে আমার এই এমটা হইতেছে প্রতিটা 1 মোল গ্যাসের ভর। এখন যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, এক্সাম্পল, অক্সিজেনেরটা কত হবে বলতো? অক্সিজেনেরটা কত হবে, সাপোজ এখানে যদি আমরা অক্সিজেন গ্যাসের সিআরএমএস বের করতে চাই, তাহলে এম কত দিব, এম কত হবে আমাকে চ্যাট বক্সে জানা দাও। 32। সো এখানে একটা কথা আমি তোমাকে বলে দিই, তোমার কেজিতে প্রকাশ করতে হবে। সো ফর অক্সিজেন যদি হয়, তুমি কিন্তু 32 ঠিক আছে তোমাদের উত্তর, বা 32 এটা তো গ্রামে, ঠিক আছে, এটা তো গ্রামে। তোমার কি করতে হবে, এটা লিখতে হবে কত, 32 ইন্টু 10⁻⁻³ কত লিখতে হবে বলো তো, কেজি। এটা যদি আমি কি লিখি, আমার অক্সিজেন লিখি, তো এই জিনিসটা ভুল করো না, ঠিক আছে, যে আমাদের এটাকে কেজিতে কনভার্ট করতে হবে, রাইট। তাহলে এইটা হইতেছে আরেকটা সূত্র, এই যে আমরা পাইলাম কত, সিআরএমএস ইকুয়ালস টু 3RT/m। আচ্ছা, এরপর দেখো, এরপরে হইতেছে দেখো, আমাদের এখান থেকে হইতেছে এটা, যে পিভি ইকুয়ালস টু, আমরা একটা জিনিস লিখতে পারি, এখান থেকে 1/3 ইন্টু এম টোটাল টোটাল আরএমএস স্কোয়ার। সো এটাকে যদি আমি একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, তাহলে এখান থেকে আসমান থেকে একটা হাফ নিয়ে আসবো আমি। সো এখান থেকে যদি আমি একটা হাফ নিয়ে আসি, সো এখান থেকে যদি হইতেছে আমরা একটা হাফ নিয়ে আসি, সো এখান থেকে যদি আমরা একটা হাফ নিয়ে আসি, তাহলে সিআরএমএস কি আসতেছে বলতো, স্কোয়ার। তাহলে এইটা একটু খেয়াল করো, এই যে এই জায়গাটা একটু খেয়াল করো, বলতে পারবে এই জিনিসটা কার সাথে মিলতেছে, হাফ এম টোটাল বেগের স্কোয়ার। এটা কি, এটা কি হইতে পারে, কিসের সাথে মিলে, ই কে, ভেরি গুড, এটা হইতেছে আমাদের গতির শক্তি, কাইনেটিক এনার্জি। তাহলে গ্যাসের যে কাইনেটিক এনার্জি থাকবে, গ্যাসের আমার যে কাইনেটিক এনার্জি থাকবে, পিভি ইকুয়ালস টু আমি লিখতে পারি 3T ই কে, যেখানে ই কে হইতেছে গ্যাসের 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 গতিশক্তি, গ্যাসের মোট গতিশক্তি, যে সবগুলো অণুর মিলে যে গতিশক্তি, মোট
গতিশক্তি। সো গ্যাসের মোট গতিশক্তি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে ই কে ইকুয়ালস টু 3/2 পিভি। ঠিক আছে, 3/2 কত লিখতে পারি বলতো আমরা? পি কি বলতো, পিভি লিখতে পারি। এবার খেয়াল করে দেখো, এবার একটু খেয়াল করো যে আমাদের ই কে ইকুয়ালস টু 3/2 পিভি যদি আমি লিখি, আবার পিভি ইকুয়ালস টু জানি আমি এনআরটি, তাহলে এখান থেকে আবার কি লিখতে পারবো বলতো? এন আর কি লিখতে পারবো বলতো? টি লিখতে পারবো। তার মানে হইতেছে আমরা এই যে এইটা এইটা পাইলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে দেখো, আমাদের এইটা একটা সূত্র, আমরা হইতেছে বক্স করে দেই। আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে 5টা সূত্র শিখে ফেলছি এখানে, যে এইটা একটা সূত্র আমাদের। ঠিক আছে, এই যে এইটা একটা সূত্র, আবার হইতেছে আমাদের এইটাও একটা সূত্র, আর এটা তো অলরেডি আছে একটা সূত্র, এই সূত্রটা তো অলরেডি আমাদের আছে। সো মোটমাট আমাদের এখানে 5টা সূত্র হইতেছে আণবিক গতিতত্ত্ব থেকে দেখলাম। ঠিক আছে, ওকে। তো এইটা হইতেছে 3/2 হইতেছে এনআরটি, ই কে হইতেছে গ্যাসের মোট গতিশক্তি। তো মোট গতিশক্তি বের হয়ে গেছে, আমরা দেখবো একটার পর একটা করে হইতেছে দেখবো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা লিখতে পারি যে ই কে, সো আমরা লিখতে পারি ই কে, ই কে ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে হইতেছে গ্যাসের মোট গতিশক্তি তার পরম তাপমাত্রার কি বলতো সমানুপাতিক। তার মানে হইতেছে যদি আমার তাপমাত্রা বৃদ্ধি পায় আমার গতিশক্তিও বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস পাইলে আমার গতিশক্তিও কি পাবে বলতো? হ্রাস পাবে। ঠিক আছে, তাপমাত্রা যদি হ্রাস পায় সেক্ষেত্রে আমার গতিশক্তি যে আছে এটা হ্রাস হয়, শুধুমাত্র তাপমাত্রার উপর কি করতেছে বলতো? নির্ভর করে। আচ্ছা, সুমা আমাকে একটা প্রশ্ন করছে যে, আচ্ছা এখানে আমি দুইটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। ইভান আমাকে একটা চমৎকার প্রশ্ন করছে, ইভান বলছে ভাই আণবিক ভরের তো একক নাই, তোমার কথা সত্য, কিন্তু আমি কিন্তু এটাকে দেখো, আমি কি আণবিক ভর কিন্তু এটাকে বলি নাই। দেখছো, আমি লিখছি কি 1 মোল গ্যাসের ভর, আমি কিন্তু একবারও এটাকে আণবিক ভর বলি নাই। তো এই যে যেমন নাফিস কিন্তু চমৎকার উত্তর দিচ্ছে, নাফিস বলছে গ্রাম একক ভরে প্রকাশ করলে। তো নাফিসের উত্তরটা একদম এক্সাক্ট উত্তর ছিল। হ্যাঁ, গ্রাম আণবিক ভর। ঠিক আছে, গ্রাম হইতেছে স্ট্যাকেরটা। তো ইভান বুঝতে পারছো যে আমরা এটাকে এটার ইউনিট কিন্তু মানে তুমি যদি আমি একদম পারফেক্ট করে হইতেছে লিখি, এটা হইতেছে এটার ইউনিট আসলে কেজিও না। সো এটাকে লেখা হইতেছে এইভাবে লেখে, টু বি পারফেক্টলি ক্লিয়ার। সো এটাকে লেখে মোল পার কেজি। সো এটার ইউনিট হইতেছে মোল পার কেজি। এভাবে লেখাটা মনে হয়, সরি, কেজি পার মোল, উল্টা লিখছি। সো এটার ইউনিটটা আসলে এটা হওয়া উচিত, কেজি পার মোল। সো কেজি পার মোল, কেজি পার মোল হইতেছে এটার একদম এক্সাক্ট ইউনিট। এটা হচ্ছে পারফেক্ট, এটা এটা ঠিক করে নাও। আচ্ছা, ঠিক করে নেবে কেন? পিডিএফ তো পাঠাইছি, আশা করি বুঝছো। আচ্ছা, আর হইতেছে সুমা আমাকে বলছে যে এই চ্যাপ্টার যত গ্যাস পাবো সবগুলোর কি ভরকে অলওয়েজ কেজি এককে ব্যবহার করা হবে? হ্যাঁ, কারণ আমরা হইতেছে ফিজিক্সে এসআই ইউনিট ব্যবহার করি। এসআই ইউনিট ছাড়া হইতেছে আমরা আর কোনো কিছু ব্যবহার করি না। যেহেতু আমরা এসআই ইউনিট ছাড়া কোনো কিছু ব্যবহার করি না, সব সময় আমরা এটাকে কেজিতে কনভার্ট করে নিব। তো এটা নিয়ে একটু সাবধান থাকবো। ওকে, সো তোমাদের কাছে প্রথম একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোন গ্যাসের বর্গমূল, মানে বর্গমূল গড় বর্গমূল দ্বিগুণ করতে তাপমাত্রা কত গুণ করা লাগবে? তাপমাত্রা কত গুণ করা লাগবে, এখানে একটা জিনিস অ্যাড করে না দিলেই না। পরম তাপমাত্রা, পরম তাপমাত্রা মানে ওর যে আছে, ওর পরম তাপমাত্রা কত গুণ করতে হবে। সো এই পোল কোশ্চেনটা সবাই উত্তর দিয়ে দাও। আমি পাশে ইয়াটা দিয়ে দিই, আমি সূত্রটা লিখে দিই, যেহেতু এই মাত্রই পড়ছো সূত্রটা, না আমি মনে থাকতে পারে। 3RT, 3RT ডিভাইডেড বাই এম, যেখানে এম আণবিক ভর না, এটা হচ্ছে 1 মোল গ্যাসের ভর, 1 মোল গ্যাসের ভর। ওকে, ওকে, সবাই হইতেছে এটার উত্তরটা দিয়ে দাও। এই তো আমার বেশিরভাগই সঠিক উত্তর দিছে, আর অনেকে আবার উত্তরই দেয় নাই। উত্তর দিও, নাহলে তো বুঝতে পারবো না যে তোমরা ক্লাসে আসলে বুঝতে পারতেছো কিনা। এটা খুবই সিম্পল, দেখো যে আমাদের বর্গমূল গড় বর্গবেগ বা আরএমএস, এটাকে নিচে সংক্ষেপে ছোট করে লিখে আরএমএস বোঝানোর জন্য। আরএমএস টা হইতেছে সিআরএমএস, সিআরএমএস ইজ প্রপোর্শনাল টু রুট ওভার টি, রুট ওভার টি। তার মানে হইতেছে এটাকে আমি যদি দ্বিগুণ করতে চাই, অবভিয়াসলি বুঝাই যাইতেছে
এটাকে যদি আমি দ্বিগুণ করতে চাই, তাপমাত্রা কত গুণ করতে হবে? তাপমাত্রা কত গুণ করতে হবে? অ্যান্সার হবে বি। গুড। সো আমরা হইতেছে পোলটা ক্লোজ করে দিই। আমাদের অনেকেই সঠিক উত্তর দিছে। তো তবে আমি আরো সঠিক উত্তর তোমাদের কাছে আশা করছিলাম। তো 60% সঠিক উত্তর দিছে, এটা ভালো, বাট তাও তোমরা আসলে অনেকেই সঠিক উত্তর দিতে পারতা। দেখো, তোমরা অনেকেই না কেন জানি হইতেছে একটা জিনিস করো কি, মনে করো কি যে কোনো কিছুর মান দ্বিগুণ হইলে, মানে ওটা দ্বিগুণ হইলে তাপমাত্রাও দ্বিগুণ হওয়া লাগবে। সবকিছু সরল রৈখিক ভাবে সমানুপাতিক না, ঠিক আছে? মানে সরল রৈখিক ভাবে দুনিয়ার সবকিছু সরল রৈখিক ভাবে, ঠিক আছে? ঠিক আছে, তো এটা না, ঠিক আছে, সবকিছু সরল রৈখিক ভাবে সম্পর্কযুক্ত না। তো এটা একটু মাথায় রেখো। রুট টুট থাকলে তো ওইভাবে হবে না, দ্বিগুণ করলে তো দ্বিগুণ হবে না। ওকে। আচ্ছা, পরের প্রশ্নটা চলে যাই। এখানে এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। বলছে যে এটা সিলিন্ডার, যারা যারা পারো তারা চ্যাট বক্সে জানায় দিও। এটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আসছিল, যে একটা সিলিন্ডারে রাখা এটি আদর্শ গ্যাসের অণুগুলোর বর্গমূল গড় বর্গবেগ হইতেছে ইউ। গ্যাসে তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ হয়ে গেল। সিলিন্ডারের আয়তন অপরিবর্তিত থাকলে গ্যাসের অণুগুলোর পরিবর্তিত বর্গমূল গড় বর্গবেগ কত? দেখি, এটা এটা যারা যারা পারো এটা চট করে উত্তরটা জানা দাও। এটা কিন্তু 45 সেকেন্ডে উত্তর দেওয়ার জন্য। ঢাকা ইউনিভার্সিটির প্রত্যেকটা প্রশ্ন 45 সেকেন্ড উত্তর দেওয়ার জন্য। এখন মনে হয় 30 সেকেন্ড হয়ে গেছে। আমার সময় কি 30 সেকেন্ড ছিল? আমার মনে নেই আসলে, অনেক আগে পরীক্ষা দিছি তো। যারা যারা পারো এটা বলে দাও যে আমার তাপ প্রয়োগের ফলে চাপ 9 গুণ হয়েছে, তার মানে আমার সমীকরণ কি? তো সমীকরণ হইতেছে সি আর এম এস ইকুয়ালস টু 3p ডিভাইডেড বাই ডি। 3p ডিভাইডেড বাই ডি, যেখানে পি হইতেছে গ্যাসের চাপ, ডি হইতেছে ঘনত্ব। এখন তোমাদের অনেকের মনে হতে পারে, ভাইয়া যেহেতু আমি চাপ বৃদ্ধি করছি তাহলে ঘনত্ব কি করা উচিত? বেড়ে যাওয়া উচিত। ঘনত্ব এখানে বেড়ে যাবে, যে মানুষের উত্তর ঠিক আছে। ঠিক আছে, সো ঘনত্ব বেড়ে যাওয়া উচিত। কিন্তু দেখো, আমার একটা জিনিসের সিলিন্ডারের আয়তন যদি অপরিবর্তিত থাকে, ভর তো আর পরিবর্তন হবে না। ঘনত্ব কি? ঘনত্ব হইতেছে আমার ভর বাই আয়তন। ভর বাই যেহেতু আয়তন, আমার ভরের কোনো পরিবর্তন নাই, ভর তো আর পরিবর্তন হতে পারে না, পরিবর্তন নাই। আর ভি হইতেছে পরিবর্তন নাই। সো কারণ আয়তন অপরিবর্তিত আছে, সো আমার ঘনত্বের কোনো পরিবর্তন হবে না বা ডেনসিটির কোনো পরিবর্তন হবে না। তার মানে হচ্ছে সি আর এম এস ডিরেক্টলি প্রপোর্শনাল টু কত হয়ে যাবে? √3p হয়ে যাবে। তাহলে এটা যদি আমি 9 গুণ করে দেই, তাহলে অবশ্যই এটা 3 গুণ হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 3u। ঠিক আছে, তো আশা করি হইতেছে সবাই বুঝতে পারছো। ওকে। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা দেখি। তো ঠিক আছে, বলছে যে একটি আদর্শ গ্যাসের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 919 ডিগ্রি সেলসিয়াস করা হলে অণুগুলো আরএমএস বেগ কত গুণ হবে? তার মানে কত গুণ হবে বের করতে বলা হয়েছে। তাহলে আমরা যদি লিখে ফেলি, আমরা হয়তো সেটা জানি সি আর এম এস, প্রথমটা 1। তোমরা সবাই যে ভুলটা করো, তোমরা না অনেকেই সেলসিয়াসকে কেলভিনে কনভার্ট করো না। তোমার কিন্তু এই অঙ্কটা করার সময় কেলভিনে কনভার্ট করে নিতে হবে। তার মানে এটা কেমন হবে? এটা হয়ে যাবে হচ্ছে 3RT। RT 25 ডিগ্রি সেলসিয়াস ছিল যখন, তাহলে 25 + 273 এইটা ডিভাইডেড বাই এম। আর এখান থেকে যেটা আসবে সি আর এম এস, এখান থেকে আসবে হচ্ছে 2 সমান সমান √3r। ঠিক আছে, তোমার 919 ডিভাইডেড বাই 273। এই ভুলটা কেউ করো না, যে সেলসিয়াস থেকে কনভার্ট না করে সরাসরি ইয়াতে করা। সো কত গুণ হবে যখন বের করতে বলবে, তাহলে CRMS2 ডিভাইডেড বাই CRMS1। CRMS হইতেছে 1, CRMS আমার যে 1 আছে সেটা হইতেছে, আমরা যদি করি তাহলে তো জিনিসটা এরকম আসবে, 919 প্লাস 273 divided by 25 divided by 273, and you can do this by using calculator. That part is easy, but keep in mind, ঠিক আছে, এটা মনে রাখো, ঠিক আছে, keep in mind that you have to convert a temperature in Celsius to Kelvin scale. Okay,
সো এটা কনভার্ট যে করতে হবে এটা একটু মাথায় রাখো, তাহলেই ঘটবে, আর কোনো কিছু করা লাগবে না। আচ্ছা, এবার আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে গড় মুক্ত পথ। আমি এটা খুবই আহ ঠান্ডা মাথায় হইতেছে ভাইয়ের কথা হইতেছে শুইনো, হ্যাঁ, নাহলে তুমি বুঝবা না, তুমি হারায় যাবা। তো গড় মুক্ত পথ জিনিসটা আসলে কি? এই যে মনে করো কোনো একটা গ্যাস আছে, এই গ্যাসের অণুগুলা সবসময় কি করে, অন্য যে গ্যাসের অণুগুলা আছে সেগুলাকে ধাক্কা দেয়। এই যে আমার যে গ্যাসের অণুগুলা আছে, সেই গ্যাসের অণুগুলা অন্য যে গ্যাসের অণুগুলা আছে সবসময় এগুলা কি করতেছে, ধাক্কা দিতেছে। এখন প্রত্যেকবার যে ধাক্কা দিতেছে সেটার মাঝখানে, এই যে ধাক্কা দিতেছে, মনে করো একটা ধাক্কা লাগছে ওর, এই যে এখানে একটা ধাক্কা লাগছে, এখানে তার দ্বিতীয় ধাক্কাটা লাগতেছে, এটার মাঝখানে যে দূরত্বটা সে অতিক্রম করে কোনো ধাক্কা না খেয়ে সংঘর্ষহীন ভাবে, সেটাকে আমরা বলি হইতেছে মুক্ত পথ। এখন তুমি চিন্তা করে দেখো, এই গ্যাসের অণুটা যখন প্রত্যেকবার ধাক্কা দিতেছে, এই গ্যাসের অণুটা প্রত্যেকবার যখন আশেপাশের অণুগুলাকে হইতেছে ধাক্কা দিতেছে, তখন সে কিন্তু তার ধাক্কা দিতেছে, এই যে ক্রমাগত ধাক্কা দিতেছে, প্রত্যেকবার কিন্তু সমান দূরত্ব অতিক্রম করে সে ধাক্কা দিতেছে না। যেহেতু সে প্রত্যেকবার সমান দূরত্ব অতিক্রম করে ধাক্কা দিতেছে না, তার যে মাঝখানের যে পথটা সে যে অতিক্রম করে বা মুক্ত পথ যেটা আছে সেটা সবসময় সমান না। তো আমরা যেটা বের করবো সেটা হচ্ছে গড় মুক্ত পথ। তো গড় মুক্ত পথ ব্যাপারটা হইতেছে এরকম, যে গড়ে গড়ে সে কতটুকু কতটুকু রাস্তা সে সংঘর্ষহীন ভাবে যাইতে পারে। ঠিক আছে, মানে অনেকগুলা সংঘর্ষ হয়েছে মনে করো, তাহলে হইতেছে যে গড়ে একটা সংঘর্ষ হইলে, ঠিক আছে, মনে করো লেটস সে দ্যাট, আমি তোমাকে এভাবে বুঝাই, করমুক্ত পথ তুমি এভাবে বের করবো আমরা, যে মনে করো হইতেছে যে সে আহ, যাওয়ার সময় যাওয়ার সময় যতগুলো সংঘর্ষ খাইছে, এর মাঝখানে যেমন এখানে কয়টা সংঘর্ষ হয়েছে, একটা, এই যে মনে করো হইতেছে আমি যদি ইয়া করি, ঠিক আছে, সো এখান থেকে হচ্ছে একটা, ঠিক আছে, ফার্স্টটা, এখান থেকে হচ্ছে সেকেন্ডটা, ফর 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 সিম্পলিসিটি আমরা দিতেছি, মনে করো এখান থেকে শুরু হয়েছে, এখানে হচ্ছে ফোর্থ এন্ড ফিফথ, এন্ড আমরা এরকম হইতেছে এন নাম্বার অফ হইতেছে আমরা কোলিশন এনকাউন্টার করব, এন্ড সবসময় হইতেছে এ থেকে এই মাঝখান দিয়ে যে যে পাথগুলো আছে সেগুলো হইতেছে আমরা ট্রাভেল করছে কতটুকু দেখবেন, দেন এটার গড় নিব। এটাকে হইতেছে আমাদের কি বলতে হচ্ছে, গড় মুক্ত পথ বলবো। এখন গড় মুক্ত পথ হইতেছে তিনজন পদার্থ বিজ্ঞান হইতেছে বের করছে আলাদা আলাদা করে। তো আমরা হইতেছে ক্লাসে এখন যার প্রুফটা পড়বো সেটা হইতেছে ক্লসিয়াস প্রুফ করছে জিনিসটা। আর পরীক্ষার ইউজ ইউজ করবে হচ্ছে ম্যাক্সওয়েল, একটা আরেকটা হচ্ছে বোলজম্যান ইউজ করছে। আমি সবগুলো একে একে বলবো, তুমি একটু ধৈর্য ধরে ভাইয়ের কথা শুনলেই তুমি বুঝতে পারবা। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে যে আমরা চিন্তা করি যে একটা গ্যাসের অণু কখন আরেকটা গ্যাসের অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হবে। ঠিক আছে, তো এখানে একটা কথা আছে, লেখো, এখানে বলছে একটা অণু তার কেন্দ্র থেকে যে সকল অণুর কেন্দ্র অণুর ব্যাসের সমান দূরত্বে আছে তাদের সাথে সে সংঘর্ষে লিপ্ত হয়। উদাহরণ দিয়ে আমি ব্যাপারটা বুঝায় বলি। মনে করো হইতেছে, মানে অ্যাটলিস্ট কমপক্ষে এটাকে বলা উচিত, এখানে একটা কথা অ্যাড করে দেওয়া উচিত এখানে। ঠিক আছে, এটা হইতেছে কমপক্ষে, ঠিক আছে, অণুর কেন্দ্র থেকে কমপক্ষে 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 না মানে সর্বোচ্চ, এটা সর্বোচ্চ, সরি, মানে এর থেকে বেশি হইলে সে আর ধাক্কা খাবে না। আমি আসলে তোমাকে দেখানোটা আমার কাছে মনে হয় বেশি সোজা মনে হবে। তো মনে করো আমি তোমাকে এইভাবে দেখাই, এখন তোমার একটু নিজস্ব মানে চিন্তাটা একটু খাটাইতে হবে, যে দেখো, মনে করো এই গ্যাসের অণুটা এর সাথে সংঘর্ষ লাগতেছে, এই সংঘর্ষটা কোন রকমের সংঘর্ষ হইতেছে না, মানে এই যে আমার যে গ্যাসের অণুটা যে আছে, এই গ্যাসের অণুটা কোন রকমে এটার সাথে কি করতেছে বলতো, সংঘর্ষে লিপ্ত হইতেছে, মানে একদম সাইড দিয়ে যাওয়ার সময় একটা ধাক্কা খেয়ে গেছে। চিন্তা করে দেখো, আমার এই গ্যাসের অণুটা হইতেছে এটা, আর এই গ্যাসের অণুটা যদি মানে গ্যাসের অণুর কেন্দ্র যদি এটা হয়, এই গ্যাসের অণু যদি কেন্দ্র এটা হয়, এই দুইটাকে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা কি পাবো, ব্যাস পাবো না, যেটা হবে অণুটার ব্যাস। আমার যে গ্যাসের যে আছে, সেই গ্যাসটা যে আছে সেই গ্যাসটার অণুটার যে ব্যাস আছে সেই ব্যাসটা পেয়ে যাব না। কিন্তু কোনো গ্যাসের অণু যদি এমন হয় যে ওটা এভাবে আছে, আমি একটু আঁকি, মনে করো হইতেছে আমার কোন একটা গ্যাসের অণু আছে যেটা সাদা কালার দিয়ে তো বুঝবা না, আমি একটু অন্য কালার ইউজ করি, এই যে এই কালারটা ইউজ করি, যে মনে করো এইভাবে আছে। সো এইটার যে অণু, এইটার অণু থেকে এটার মানে এটার কেন্দ্র যদি এদিকে হয়, এটার কেন্দ্র যদি এদিকে হয়, এখান থেকে এটা দূরত্ব কিন্তু ডি এর থেকে বেশি। তাহলে বেশি হলে এটা এর সাথে কি করবে না, সংঘর্ষে লিপ্ত হবে না। অর্থাৎ কোনো একটা অণু
সংঘর্ষে যদি লিপ্ত হইতে চায় মানে অন্য কোনো অণুর সাথে, তাহলে দুইটা অণুর কেন্দ্রের মধ্যে দূরত্ব সর্বোচ্চ অণুর ব্যাসের সমান হইতে হবে। এর থেকে যদি বেশি হয় তাহলে সেই অণুটা ওই অণুটাকে কি অন্য অন্য অণুটাকে কি করতে পারবে না, ধাক্কা দিতে পারবে না। ঠিক আছে। সো ব্যাপারটা যদি আমি তোমাকে এভাবে বুঝাই, যেমন এইখানে আমার যে গ্যাসের অণুটা আছে, সেই গ্যাসের অণুটা তার চারপাশে তার ব্যাসের সমান, আমি তোমাকে এদিকে নিজে একা যদি একটু বুঝাইতে চাই, মনে করো এইটা নিয়ে আমরা আলোচনা করতেছি, এই গ্যাসের অণুটা নিয়ে আমরা আলোচনা করতেছি। তো সে কাদের কাদের সাথে সংঘর্ষে লিপ্ত হবে? সে এর সাথে সংঘর্ষে লিপ্ত হবে, বিকজ এর সাথে এই অণুর ব্যাস যে আছে, আমাদের যে পার্থক্য আছে সেটা কম। আমাদের এই দুইজনের মধ্যে কেন্দ্রের মধ্যে পার্থক্য ব্যাসের থেকে কম। আর এক্সট্রিম কেস কোনটা হবে? এক্সট্রিম কেস হবে যে এটা এভাবে, এই যে এভাবে কি করতেছে সংঘর্ষে, এইভাবে এখানেও সংঘর্ষ হবে, মনে করো কোন রকমের টাচ করছে আর কি। সো আমি একটু এটা একটু হাত দিয়ে একটু সরানোর চেষ্টা করি। সো এইটা আমাদের যদি এটা হয়, so এই যে এরকম যে কোন রকমের টাচ করছে, কিন্তু যেই অণুটা যেই অণুটা হইতেছে এইভাবে আছে, সরি, যেই অণুটা হইতেছে এইভাবে আছে, তার মানে হচ্ছে তাদের যে দূরত্ব যে আছে, এই দূরত্বটা বেশি, সেটারে সে কিন্তু কি করবে না, আঘাত করবে না। ঠিক আছে, তাহলে এদের দূরত্ব যেহেতু এরা স্পর্শ করতেছে না, অর্থাৎ যে সকল অণু আমার গ্যাসের অণুর কেন্দ্র থেকে ব্যাসের থেকে বেশি দূরত্বে আছে, সেটাকে তারা কি করতে পারবে না, ধাক্কা দিতে পারবে না। এটা হইতেছে বটম লাইন। এটা কি তোমরা সবাই ক্লিয়ার? এই জিনিসটা সবাই বুঝতে পারছো? কেউ না বুঝলে আমাকে চ্যাট বক্সে বললো। ঠিক আছে, ওকে, ফাইন। আচ্ছা, তো কি হবে তাহলে? তাহলে হইতেছে এই যে গ্যাসের অণুটা আছে, সে আসলে কি করবে, এইটুক এরিয়া মানে সে মনে করো যাইতেছে, সে মনে করো এই বরাবর যাইতেছে, কোন একদিক বরাবর যাইতেছে, তাহলে সে করবে কি, আমি একটা অন্য কালার ইউজ করি, এটা এটা কোন কালার ইউজ করি, ব্লু কালার ইউজ করি। ঠিক আছে, এন্ড আমি একটা সার্কেল আঁকি, এন্ড আমি একটু রাফলি আঁকবো আর কি। ঠিক আছে, সো এরকম, এটা তো আসলে টাফ হয়ে গেল আঁকা। ঠিক আছে, সে এরকম আমি এটা হাত দিয়ে একটু সরায় আঁকি, তাহলে বুঝতে পারবে তোমরা ভালো করে। Some time, so so this like এ করবে কি, এরকম যে মানে ও মনে করো এই দিক বরাবর যাইতেছে, ও হইতেছে তোমার এই দিক বরাবর হইতেছে যাইতেছে, এই যে এই দিক বরাবর ওর বেগ, গ্যাসের অণুর বেগ। সো ও যখন যাইতে থাকবে, এই সার্কেলটার ভিতরে যতগুলো অণু আছে, সবগুলো অণুকে সে ধাক্কা দিতে দিতে যাবে। ঠিক আছে, এই সার্কেলটার ভিতরে যতগুলো অণু আছে, এই যতগুলা অণু আছে লেটস সে এরকম যে এই যে এটারে সে ধাক্কা দিবে, সে এটারে ধাক্কা দিবে। ঠিক আছে, এটারে হইতেছে ধাক্কা দিবে, বাট যেটা এটার বাইরে আছে, আসলে এটা একটু দূরে আঁকা উচিত ছিল। ঠিক আছে, যেটা এটার বাইরে আছে সেটারে কিন্তু সে ধাক্কা দিবে না, যেটা থেকে ওর দূরত্ব হইতেছে কি বলতো বেশি, দূরত্ব বেশি। আমি একটু বড় করে আঁকলাম, একটু বাইরে নিয়ে গেলাম। বুঝছো তো, প্রিসাইজ আঁকা তো আসলে খুবই কষ্ট, প্রত্যেকটা আসলে হাতে আঁকতেছি কষ্ট, যে এটার বাইরে যে অণুগুলো আছে সেগুলো সে ধাক্কা দিবে না, কিন্তু এটার মধ্যে যে এই বৃত্তটার মধ্যে যতগুলা অণু আছে, সবগুলো অণুকে সে ধাক্কা দিতে 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 কই যাবে, সামনে যাবে। তো আমি তোমাকে যদি পিকচারটা এভাবে বুঝি, জিনিসটা অনেকটা এরকম। ঠিক আছে, যে এরকম যে এই গ্যাসের অণুটা যাইতেছে, যাইতে যাইতে সে কি করতেছে, এই যে বৃত্তটা, এই যে এইটাই ভাই এখানে আঁকছি, এই যে আমি ব্লু কালারের যে সার্কেলটা দেখতেছো, সেটা আসলে এইটা, এই যে এইটা ভাই আঁকছি, যে এইটা, এই যে ব্লু কালারের, আমি এখানেও ব্লু কালার দিয়ে এটাকে দাগ দিয়ে দিতেছি। আশা করি তুমি বুঝতেছো জিনিসটা, যে এটার মাঝখান দিয়ে যাইতেছে, সে যাইতে যাইতে সে এটার সবগুলোরে কি করবে, আঘাত করবে। তো মনে করো সে এখন এল দূরত্ব গেছে, অর্থাৎ সে এই দিক বরাবর এল দূরত্ব অতিক্রম করছে, এইখান থেকে সে এল দূরত্ব অতিক্রান্ত করছে, এই যে এইখানে সে এল মিটার দূরত্ব গেছে। তো এল মিটার দূরত্ব চাইলে সে করবে কি, এই যে কাল্পনিক যে সিলিন্ডারটা আছে, সে সিলিন্ডারের ভিতরে যতগুলো অণু আছে, সবগুলো অণুকে সে কি করবে, ধাক্কা দিবে। ঠিক আছে, এই সিলিন্ডারের ভিতরে যতগুলা হইতেছে কি আছে বলতো, অণু আছে, সবগুলো অণুকে সে কি করে বলতো, ধাক্কা দিবে। ঠিক আছে, সো আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু ভুল করছি, আমি তোমাকে বুঝাই জিনিসটা কি ভুল করছি ভাইয়া। এটা আঁকতে গিয়ে একটু ভুল করে ফেলছি ভাইয়া।
এটা আমি এই বৃত্তটা একটু ছোট হবে। তো এই বৃত্তটা যদি আমি ছোট করি, কেমনে ছোট করি, ছোট করা যেতেছে না। সো ওয়েট, বৃত্তটা আমি একটা জিনিস তোমাদের বুঝাইতে এটা একটু ভুল করছি ভাইয়া, তোমাদের লাইক আঁকতে ভুল করছি। যে আমি আঁকা দেখাইতেছি, এই যে এইটা হবে আর কি, যে এই রকম মানে যেটার কেন্দ্র এই, এইখানে আমি একটু পয়েন্টটা দিই। So এই যে এইটা, এই যে এই বৃত্তটার মধ্যে যাগুলো আছে সবগুলো এসে ধাক্কা দিতে যাবে। ভাইয়া একটু বড় এঁকে ফেলছি ভাই, ওই মানে পুরাটাই বৃত্তের ভিতর থাকা লাগবে না, আসলে অনুটার প্রত্যেক পুরাটা বৃত্তের মধ্যে থাকা লাগবে না, একটু থাকলেই হইতেছে হবে যে কেন্দ্রটা এই বৃত্তের উপর অবস্থিত হইতে হবে। সো ও চাইতে থাকবে যখন, তো ওরে ধাক্কা দিতে 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 ওকে যাবে, ঠিক আছে। সো আমি এটা আবার একটু এখানে আঁকি। এটা ভাই কষ্ট করে বুঝাইতেছি কেন, কারণ এটা অনেকে বুঝতে পারো না, তো তাই আমি একটু এটাতে একটু এফোর্ট দিয়ে বুঝাইতেছি আর কি ভাইয়া। যে এটা হইতেছে, আচ্ছা, এই কালারটা তো বুঝে যেতেছে না। সো হাতে যদি একটা বল থাকতো তাহলে আমি তোমার মানে নর্মাল ক্লাস হইতেছে আমি একটা ফুটবল অথবা ইয়াটিয়ে নিয়ে আসি, যে হাতে চুরি দিয়ে হইতেছে মানুষজন, তখন খুব সহজে বুঝতে পারে মানুষজন। ফুটবল থাকলে এটা খুব সহজে বোঝানো যায়। তো এইটার এসে ধাক্কা দিবে, বাট এটা যদি বাইরে থাকে কেউ তাহলে ওরা এসে ধাক্কা দেয় না আর কি, ঠিক আছে। সো এইটার যদি কেউ বাইরে থাকে, সো এরকম যদি হয়, কোনো একটা যদি তুমি চিন্তা করো যে এরকম কোনো কিছু একটা আছে, ঠিক আছে, এটার এসে কি করবে না, আঘাত করবে না। সো এইটার এসে আঘাত করবে না, যে এটার এসে আঘাত করবে না। কিন্তু যেগুলারই কেন্দ্র এই যে এইটার মধ্যে আছে, এটার এসে ঠিকই কি করবে, আঘাত করবে। এটারও সে কি করবে, আঘাত করবে, ঠিক আছে। এটারও সে আঘাত করবে, এটারও সে আঘাত করবে, এই যে এটারও সে আঘাত করবে। কিন্তু যেটা ওর বাইরে আছে ওইটারে সে আঘাত করবে না, ঠিক আছে। সো এইটা আমি বোঝানোর ট্রাই করতেছি আর কি এখানে। সো এনিওয়ে, এখন কই গেল আমার। সো সো এখান থেকে আশা করি এটা বুঝছো। এখন দেখি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা আছে কিন্তু চ্যাট বক্সে তোমাদের রিপ্লাই দেখি, ঠিক আছে। ওকে, এন্ড ও ওকে, নাও হইতেছে আমরা এখানে দেখো, ও যখন এটা এল মিটার যাইতেছে, আমরা বলতেছে আমরা এল মিটার যাইতেছে, যাইতে যাইতে ও কি করবে, আশেপাশের অণুগুলোর সাথে ধাক্কা খাবে। তো এই সিলিন্ডারের দৈর্ঘ্য মানে সিলিন্ডারটা যে আছে, সিলিন্ডারটা এল মিটার হবে, এই সিলিন্ডারের ভিতর যতগুলো অণু থাকবে সবগুলো অণুকে সে গিয়ে ধাক্কা দিবে, ঠিক আছে। এখন চিন্তা করে দেখো, এই সিলিন্ডারটার আয়তন কত হবে, সিলিন্ডারটার আয়তন কত হবে। এখন দেখো সিলিন্ডারটার ব্যাসার্ধ হইতেছে ডি, এই ডিটা হইতেছে আবার অণুর ব্যাস। কারণ চিন্তা করে দেখো, যদি অণুর কেন্দ্র থেকে একটার কেন্দ্র থেকে আরেকটার কেন্দ্র অণুর ব্যাসের থেকে বেশি দূরত্ব হইতো, তাহলে তো ওর সাথে ধাক্কাই লাগতো না। তাহলে এই যে আমার যে বৃত্তটা আমি চিন্তা করতেছি, এই যে বৃত্তটা আমি এখানে চিন্তা করব, আমি এখানে যে আমার বৃত্তটা চিন্তা করব, এই বৃত্তটা হবে এত, এই যে এইটুক হবে, এবং এটা হবে ব্যাসের সমান, এটা হয়ে যাবে আমার ব্যাসের সমান। সো আমার এই যে আমি যদি গ্রিন কালার দিয়ে যে এখানে যে বুঝাইতেছিলাম, যে এখান থেকে এটা এটার সাথে ধাক্কা খাইতেছে, এইটা হয়ে যাবে আমার অণুর ব্যাসের সমান। এখন আমাদের যদি এটা অণুর ব্যাসের সমান হয়, তাহলে সিলিন্ডারটার আয়তন কি হবে। আমরা জানি সিলিন্ডারের আয়তন সমান সমান, এটা যেহেতু ব্যাসার্ধ, আমার যে আয়তন এই যে সিলিন্ডারটা আছে এটার আয়তন কত হবে, আয়তন হয়ে যাবে হইতেছে পাই ডি স্কোয়ার ইন্টু এল, ঠিক আছে। এটা হইতেছে আমার সিলিন্ডারের আয়তন। এখন খেয়াল করো, আমরা যদি অ্যাজাম্পশন করি এন হইতেছে একক আয়তনে অণুর সংখ্যা, তাহলে এটার ভিতরে যতগুলা তোমার কি আছে, যতগুলা অণু আছে সবগুলো অণুই তো সংঘর্ষে লিপ্ত হবে। তাহলে সবগুলো অণু যদি সংঘর্ষে লিপ্ত হয়, তাহলে সংঘর্ষ সংখ্যা হয়ে যাবে এন পাই ডি স্কোয়ার ইন্টু এল, এটা হচ্ছে আমাদের সংঘর্ষ সংখ্যা, ঠিক আছে। এখন চিন্তা করে দেখো, এতগুলা যখন সংঘর্ষ হয়, এতগুলা সংঘর্ষর মধ্যে আমার অণুটা কত দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব কত হয়, এটার মধ্যে অতিক্রান্ত দূরত্ব হয়ে যায় এল মিটার। তাহলে একটা সংঘর্ষের ক্ষেত্রে সে কতটুকু সময় মানে কতটুকু দূরত্ব অতিক্রম করে, এল ডিভাইডেড বাই এন পাই ডি স্কোয়ার ইন্টু এল, এত মিটার। তাহলে সেখান থেকে আমরা এল এল কাটা, এখান থেকে আমরা চিন্তা করে দিতেছে 1 ইন্টু এন পাই ডি স্কোয়ার। তাহলে এটাই হইতেছে গড় মুক্ত পথ, এটাকে আমরা ল্যামডা দিয়ে লিখি, এটাকে হইতেছে গড় কি বলি বলতো,
মুক্ত পথ বলতেছি, ঠিক আছে? এটাকে আমরা বলবো হইতেছে গড় মুক্ত পথ। যে গড়ে গড়ে হইতেছে আমার এত মিটার যাওয়ার পর পর সে একটা করে হইতেছে সংঘর্ষ করে, ঠিক আছে? এটাকে আমরা বলি হইতেছে গড় মুক্ত পথ, ঠিক আছে? এখন আম, আম, এখন তোমাদের কাছে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা হইতেছে হ্যান্ড রেজ করতে পারো। আমরা হইতেছে তোমার মানে সোফার যে প্রমাণটা বুঝাইতেছি, প্রমাণটা যদি তোমার বুঝতে কোনো সমস্যা হয় তুমি আমাকে এখন প্রশ্ন করতে পারো, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে আমি যেহেতু থিওরি প্রমাণ করছি, থিওরি প্রমাণ পড়া ম্যাথ এর পর করবো আর কি। তোমার যদি প্রমাণ নিয়ে কোনো শঙ্কা থাকে যে কেন ভাই এই কাজটা এভাবে করছে, তুমি ফিল ফ্রি টু রেইজ ইউর হ্যান্ড, আমি তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই, তুমি যদি কোনো কিছু না বুঝতে পারো। এই জন্য দেখো ইভেন আমরা কিউএন এর জন্য এখানে একটা স্লাইডও রাখছি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য, তোমার যদি এখানে কোনো সমস্যা হয়। চ্যাট বক্সে দেখি তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা, আচ্ছা, ক্ষেত্রফল পাই ডি স্কয়ার কিভাবে সাকিব জিজ্ঞেস করছিল। আচ্ছা, আমি এটা বুঝাই দিছি আশা করি যে এখানে ডিটা হইতেছে অনুর ব্যাস, আর অনুর ব্যাসটা হইতেছে ওই যে কাল্পনিক আমার সিলিন্ডারটার, কাল্পনিক যে আমার সিলিন্ডারটা আছে সেটার ব্যাসার্ধ, ঠিক আছে? অনুর ব্যাসটা হইতেছে এই সিলিন্ডারটার ব্যাসার্ধ, তাই আমি পাই ডি স্কয়ার লিখছি, ওকে? আচ্ছা, কোনটা কোনটাকে ধাক্কা দিবে এটা মাহিন কোশ্চেন করছিল, এটা অবশ্য সে 8 মিটারে কোশ্চেন করছিল। মাহিন কি বুঝতে পারছো যে কোনটা কোনটাকে ধাক্কা দিবে, এটা বুঝতে পারছো এখন? লাইক যে অণুটার কেন্দ্র, আমরা এই সাদা অণুটা, এই যে আমি যে সাদা অণুটার কথা আঁকতেছি মাঝখানে, এই অণুটা ইয়োলো সার্কেলের মানে ইয়োলো যে মানে বাকি যে অণুগুলো আছে সেগুলোকে আমি যদি ইয়োলো দিয়ে আঁকি, যে অণুগুলার কেন্দ্র এই অণু থেকে ওর ব্যাসের সমান দূরত্বে থাকবে ততক্ষণ পর্যন্ত সে সংঘর্ষ করবে, বাট এর থেকে বেশি দূরত্ব থাকলে সে সংঘর্ষ করতে পারবে না, তাই না? এখান থেকে আমরা বুঝতে পারতেছি যেমন এইটা হচ্ছে সবচেয়ে ওয়ার্স্ট কেস, কোন রকমে একজন আরেকজনের গায়ে ধাক্কা লাগছে, তখন একটা অণুর কেন্দ্র থেকে এই অণুর কেন্দ্র হইতেছে অণুটার কি ব্যাসের সমান। তো এইটা আশা করি তোমরা সবাই বুঝছো, এখানে কোনো সমস্যা হয় নাই আশা করি, ঠিক আছে? তো সবাই কি এখন ক্লিয়ার? সবার কি এটা বুঝা গেছে যে আমরা কিভাবে এটা আনলাম এইটা? তোমাদের কোনো প্রবলেম থাকলে তোমরা রেইজ হ্যান্ড করতে পারো। আচ্ছা, কেউ যেহেতু রেইজ হ্যান্ড করেনি আমি বুঝে ধরে নিলাম যে সবাই বুঝছো, ঠিক আছে? ওকে। সো গড় মুক্ত পথে আমরা হইতেছে এরপরে এটা হইতেছে আমরা যেটা হইতেছে এটা ক্লসিয়াস আবিষ্কার করছে, বুঝছো? এই সূত্রটা আমাদের ক্লসিয়াস হইতেছে আবিষ্কার করছে। কিন্তু ম্যাক্সওয়েল ম্যাক্সওয়েল যে কাজটা করছে, ম্যাক্সওয়েল এটাকে কারেকশন করছে। ক্লসিয়াসের যে ভুলটা হইতেছে, ক্লসিয়াস চিন্তা করছে যে এই গ্যাসের অণুটা যখন যাইতেছে তখন তো এমনও হইতে পারে এই সিলিন্ডারের বাইরের যে অণুগুলা ছিল, যে কোনো মোমেন্টে বাইরের যে অণুগুলা ছিল সেগুলাও তো আইসার ধাক্কা দিতে পারে, তাই না? সেই জিনিসটা হইতেছে ক্লসিয়াস হিসাব করে নাই, কিন্তু ম্যাক্সওয়েল বস পাবলিক, ম্যাক্সওয়েল ওই জিনিসটা কি করছে হিসাব করছে। ম্যাক্সওয়েল হিসাব করে ম্যাক্সওয়েল ফাইনালি যে সূত্রটা দিছে সেটা হচ্ছে যে ল্যামডা ইকুয়ালস টু 1/√2 সিগমা স্কোয়ার পাই এন, যেখানে সিগমা হইতেছে অণুর ব্যাস, ব্যাসার্ধ না কিন্তু, ব্যাস, ব্যাস অণুর ব্যাস, এন হইতেছে একক আয়তনে অণুর সংখ্যা, আর ল্যামডা হইতেছে সংঘর্ষের পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব। পরপর দুইটা সংঘর্ষ, এখানে আসলে একটি না লিখে হইতেছে পরপর দুটি সংঘর্ষ লেখা বেটার। সো বেটার হইতেছে লেখা এখানে কি পরপর, পরপর দুটি সংঘর্ষ লেখাটা বেটার। এখানে হবে পরপর দুইটি সংঘর্ষের মধ্যবর্তী কি হইতেছে বলতো দূরত্ব, পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলতেছি আমাদের ল্যামডা বা সংঘর্ষের মধ্যবর্তী কি হইতেছে দূরত্ব। সো আই হোপ তোমার কাছে এটা ক্লিয়ার হয়েছে। ম্যাক্সওয়েলের এটার প্রুফ কি বলতেছে, ম্যাক্সওয়েলের এটার প্রুফ হইতেছে তোমার, এটা তুমি এই লেভেলে পড়বা না, এটা তুমি ইউনিভার্সিটি লেভেলে যখন থার্মোডাইনামিক্স পড়বা তখন বুঝবা, মানে তখন হচ্ছে এটা পড়বা। এইটা বেশ কঠিন, এটা বেশ কঠিন মানে বেশ ভালো কঠিন, এটা তো ম্যাক্সওয়েলের তোমার গ্যাস ডিস্ট্রিবিউশন যেটা আছে ওটা জানা লাগবে, হ্যাঁ? তো এটা ইউনিভার্সিটি লেভেলের ফিজিক্স, এই সূত্রটা কোত্থেকে আসছে এই সূত্রটার প্রমাণ আমাদের টেক্সট বুকের সিলেবাসে নাই। সো ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। কারণ প্রশ্ন হইতেছে আমরা কোনটা ইউজ করব, আমাকে ক্লসিয়াস ইউজ করব না ম্যাক্সওয়েল ইউজ করব। তো বুঝতেই পারতেছো ভাই, যেহেতু ম্যাক্সওয়েল আলাদা করে গুরুত্ব সহকারে লিখছি, আমরা অলওয়েজ ম্যাক্সওয়েল ইউজ করব। সো আমরা ব্যবহার করব কোনটা, ব্যবহার করব কোনটা অঙ্ক করার সময়? অবশ্যই আমরা ব্যবহার করব
ম্যাক্সওয়েল। অঙ্ক করার সময় আমরা ব্যবহার করবো হচ্ছে ম্যাক্সওয়েল। বাট আমাদের বই হচ্ছে ম্যাক্সওয়েলের প্রুফ নেই, আমাদের বই হচ্ছে ক্লসিয়াসের প্রুফ দেওয়া আছে, এই জন্য আমি তোমাদের ক্লসিয়াসের প্রুফটা দেখাই দিলাম। তাহলে পরপর দুইটা সংঘর্ষের মধ্যবর্তী কি হইতেছে বলতো? দূরত্ব। ওকে, ফাইন। তো এবার দেখো একটা প্রবলেম দেখো। এই প্রবলেমটা মনে হয় কোন ভর্তি পরীক্ষা আসছিল আমার মনে নাই। আমাকে বলছে যে কোনো একটা গ্যাসের অণুর কার্যকর ব্যাসার্ধ বলে দিছে গড় মুক্ত পথ এত। এটা ভুলে চলে আসছে যে প ন কোত্থেকে আসলে আমি বুঝলাম না। লেট মি ইরেজ দিস। ঠিক আছে, তো আমি এটা মুছে ফেলি। সো এই প ন কোত্থেকে আসলে আই এম নট ক্লিয়ার। লেট মি ব্ল্যাক দিস ডাউন। ওকে, it looks odd। না, এটা দেখতে বাজে দেখাইতেছে, পণ্য থাকুক, সমস্যা নেই। মানে এটা কিছু না আসলে। হ্যাঁ, বলছে যে কোন একটা গ্যাসের কার্যকর ব্যাস বলে দিছে, গড় মুক্ত পথ বলে দিছে, বলছে একক আয়তনে অণুর সংখ্যা নির্ণয় করো। আর যদি অণুগুলোর মূল গড়বেগ এত হয় তবে প্রতি সেকেন্ডে ঘটিত ধাক্কার সংখ্যা নির্ণয় করো। কেন জানি হইতেছে দাড়িগুলা সব হইতেছে পণ হয়ে গেছে, আমি না এটা বুঝলাম না। ঠিক আছে, যে মানে দাড়ি চিহ্ন থাকা উচিত না, নির্ণয় করো, তারপর হচ্ছে দাড়ি থাকবে এত মিটার, তারপর দাড়ি থাকবে, দাড়িটা কেন জানি প ন হয়ে গেছে, আই ডোন্ট নো ওয়াই। ঠিক আছে, আচ্ছা। সো এটা হইতেছে আমরা দেখি কিভাবে করব। আমাকে কার্যকর অণুর ব্যাস বলছে, মুক্ত পথ বলতে দিছে, আর একক আয়তন অণুর সংখ্যা বের করতে বলছে, আর বলছে মূল গড় বর্গবেগ 10⁻³ মিটার পার সেকেন্ড হলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে প্রথমে আমরা প্রথমটা বের করে ফেলি, which is very easy। আমরা জানি যে ল্যামডা ইকুয়ালস টু 1/√2 √2 ইন্টু পাই সিগমা স্কোয়ার এন, যেখানে এন হইতেছে একক আয়তন অণুর সংখ্যা। আমরা এন এর মান বের করব। সো এন এর মান হইতেছে বের করব √2 পাই পাই সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার, এখান থেকে হয়ে যাবে ল্যামডা। এন্ড দেন তুমি জাস্ট মানগুলোকে বসাই দেবে। ইটস ভেরি সিম্পল, নাথিং কমপ্লিকেটেড হিয়ার। সো ইনটু 3.1416, এন্ড সিগমা হইতেছে আমার কত, 3 ইনটু 10⁻⁻8 স্কোয়ার, ল্যামডা হয়ে যাবে হইতেছে √পাই ইন্টু 10⁻⁻8, এন্ড দ্যাটস ইট। তুমি এখান থেকে কি পাওয়া যায় বলো তো? আমার যে গড় মুক্ত পথ মানে তোমার ইন প্রতি একক আয়তনে অনুসংখ্যা পেয়ে যাবা। এর পরের প্রশ্নটা একটু বেশি ইন্টারেস্টিং। বলছে অণুগুলার বর্গবেগ 10⁻³ মিটার পার সেকেন্ড হয়, তাহলে প্রতি সেকেন্ডে ধাক্কার সংখ্যা নির্ণয় করো। এখন তোমাকে আমি একটা প্রশ্ন করি, তুমি আমাকে এটার উত্তর দাও, তাহলে তুমি এটা এটা আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, 10 × 10⁻10 হয়েছে। আচ্ছা, সো আমি কি ভুল লিখছি? হ্যাঁ, সরি। সো আমরা এটা -10 দিয়ে দিই। তো এইটা -10 দিয়ে দিই। থ্যাংক ইউ। ভুলে ভাইটা এটা লিখে ফেলছিলাম। ওকে, আচ্ছা। মারুফ হচ্ছে ক্লসিয়াসের তাহলে কি ইম্পর্টেন্স নাই? না, ক্লসিয়াসের ইম্পর্টেন্স নাই। ম্যাক্সওয়েলটা হইতেছে কি বলতো সঠিক। আচ্ছা, তো এখন কথা হইতেছে আমরা ধাক্কার সংখ্যা কিভাবে বের করতে পারবো এইটা। তো আমি তোমাকে একটা কাল্পনিক উদাহরণ দিই। কাল্পনিক উদাহরণটা হইতেছে যে এরকম যে তুমি একটা মিছিলে গেছো সাপোজ। ঠিক আছে, তো মিছিলে গেছো, প্রতিবাদ মিছিলে গেছো, এন্ড সামহাও মনে করো বাংলাদেশ, বিং বাংলাদেশ, আর বাংলাদেশ না আসলে বাইরেও এটা হয়, এমনি বলা উচিত না। লেটস সে যেমন এখন মিয়ানমারে যেমন হইতেছে। তো এরকম তুমি মিছিলে গেছো এন্ড কি করলো, টিয়ার গ্যাস মারলো। পুলিশ হইতেছে টিয়ার গ্যাস মারলো, গ্রেনেড মারলো। এন্ড গ্রেনেড মারার পরে কি হইলো, তোমার সবাই হইতেছে দিক বিদিক শূন্য ভাবে কি করলো, ছোড়াছুড়ি করা শুরু করে দিছে। ছোড়াছুড়ি করাতে শুরু করছে, আর তুমি ছোড়াছুড়ি করতেছো। বাট যেহেতু সবাই র্যান্ডমলি ছোড়াছুড়ি করতেছে, একজন আরেকজনের গায়ে গিয়ে ধাক্কা লাগতেছে। তো আমি বললাম যে এরকম ভাবে যে তুমি হইতেছে তোমার দৌড়ানোর বেগ হইতেছে 10 মিটার পার সেকেন্ড, এন্ড তুমি প্রতি 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 5 মিটার পর পর একটা ধাক্কা খাও। প্রতি 5 মিটার পর পর একটা ধাক্কা খাও। অর্থাৎ তোমার মুক্ত পথ কত, গড় মুক্ত পথ 5 মিটার, তাই না? ধাক্কা। ঠিক আছে, সো তুমি আমাকে বলতে পারো যে সেকেন্ডে তুমি কতগুলো ধাক্কা খাও বলো তো? দেখি তো কেউ বলতে পারো কিনা সেকেন্ডে তাহলে তুমি কতগুলো ধাক্কা খাবা।
দুইটা, রাইট। দুইটা কি করবে বলতো, ধাক্কা খাবা। কেন দুইটা ধাক্কা খাবা? কারণ হইতেছে তোমার, এটা খুবই সিম্পল বুঝা। যেহেতু সেকেন্ডে তুমি হইতেছে 10 মিটার যাও, এন্ড প্রতি 5 মিটার পর পর তুমি একটা ধাক্কা খাইতেছো, তার মানে হইতেছে সেকেন্ডে তুমি 10 মিটার যাবা, প্রতি 5 মিটার যাওয়ার পর তুমি একটা একটা করে ধাক্কা খাইতেছো, তার মানে এটা কি হয়ে যাবে, তুমি সেকেন্ডে দুইটা ধাক্কা খাবা। এখন সেম অ্যানালজি, মানে তুমি আসলে কি করছো, বেগকে গড় মুক্ত পথ দিয়ে ভাগ করছো, তাই না? তোমার যে বেগ আছে সেটাকে গড় মুক্ত পথ দিয়ে ভাগ করছো, তাহলে পেয়ে গেছো ধাক্কার সংখ্যা। তাহলে গ্যাসের জন্য কি আমি একই কথা বলতে পারি না, যে সংঘর্ষ সংখ্যা প্রতি সেকেন্ডে, সংঘর্ষ আমার যে সংখ্যা আছে সেটা প্রতি সেকেন্ডে কি হবে, CRMS, মানে ওর যে বেগটা আছে ডিভাইডেড বাই আমার গড় মুক্ত পথ। ঠিক আছে, সো এই যে CRMS ডিভাইডেড বাই কি হবে বলতো, ল্যামডা, তাই না? তো সংঘর্ষ সংখ্যা তাহলে আমার কি হবে, গ্যাসের জন্য সংঘর্ষ সংখ্যা হবে CRMS ডিভাইডেড বাই হতেছে ল্যামডা। সো আমাদের এখানে CRMS দেওয়া আছে, আর এখান থেকে কি আছে বলতো, ল্যামডা তো আমরা জানি। তাহলে এই দুইটা তো আমরা জানি, আমরা CRMS বাই হতেছে ল্যামডা দিই। ল্যামডা দিলে আমরা কি করতে পারি বলতো, আমরা সংঘর্ষ সংখ্যা কতগুলো সংঘর্ষ হবে প্রতি সেকেন্ডে সেটা বের করে ফেলতে পারবো। তো আশা করি এই প্রবলেমটা সবাই একদম পারফেক্টলি ক্লিয়ারলি বুঝতে পারছো, কোনো কোনো সমস্যাই হয়নি এইটুক পর্যন্ত। তো আমরা এখন যেটা কাজ করব, স্বাধীনতার মাত্রা বোঝার আগে আমরা একটা ব্রেক নিব। ঠিক আছে, আমরা একটা ব্রেক নিব। আমরা হইতেছে এখন 11টা 21 বাজে, আমরা একটা ব্রেক নিব, কারণ স্বাধীনতার মাত্রাটা আমি চাই তুমি ঠান্ডা মাথায় বুঝো, পুরাটা হইতেছে বুঝো, তুমি মুখস্থ না করো। তাই হইতেছে আমরা স্বাধীনতার মাত্রা নেওয়ার আগে আমরা একটা ব্রেক নেই। আমরা হইতেছে, চলো একটা তাহলে আমরা 11টা 30-এ আবার ফেরত আসবো, ঠিক আছে? 11টা 30-এ আমরা আবার ফেরত আসবো। ঠিক আছে, তুমি একটু, ঠিক আছে, ওকে। সুসময় আমাকে প্রশ্ন করছে এন কেন বের করলাম, কারণ এখানে দুইটা প্রশ্ন, যে সংঘর্ষ সংখ্যা আর হচ্ছে ধাক্কার সংখ্যা নির্ণয় করতে, এই জন্য এন এর মান বের করছে। দুইটা অঙ্ক তো, 1 আর 2, এই যে সুসময়, আশা করি বুঝতে পারছো। আমরা 11টা 30-এ আবার কি আসবে বলো তো, ফেরত চলে আসবো। আর তোমাদের যদি মিন টাইমে কোনো কোশ্চেন থাকে, তাহলে তো হচ্ছে আমাকে চ্যাট বক্সে করতে পারো, কিউএনএ তে করতে পারো, একটা আচ্ছা একটা জায়গায় কইরো। ঠিক আছে, তোমরা চ্যাট বক্সে করো, আমি দেখে নিব। আমি তোমাকে এই ব্রেকে হইতেছে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, রাকিব আমাকে জিজ্ঞেস করতেছে বুয়েটের মিছিলে গেছিলাম কিনা, তুমি কি ওই যে আবরার হত্যার কথা বলতেছো? আবরার হত্যার সময়ের কথা বলতেছো? ওই সময় ভাই গেছিলাম ক্যাম্পাসে। ক্যাম্পাসে গেছি আর কি, আমি তো আর যতটুকু পারি আর কি, আমজনতা ম্যাঙ্গো পিপল, যতটুকু পারি ততটুকু প্রতিবাদ জানাইছি আর কি। খুবই একটা দুঃখজনক বিষয় ছিল। এবং তোমরা তো মনে করো, আমি তো নিজেই বিশ্বাস করতে কষ্ট হয়েছে যে আমার, মানে আমাদের ক্যাম্পাসে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, তো ইভান আমাকে বলছে যে ফিজিক্সের ফার্স্ট পেপারের জন্য কয়টা রাইটারের বই পড়বো। ইভান, আমার মতে হইতেছে যে কোনো একটা রাইটারের বই তুমি যদি হইতেছে খুব ভালো করে হইতেছে শুরু থেকে শেষ পর্যন্ত হইতেছে পড়ো থিওরির জন্য, তাহলে ইনাফ। আর একটা যখন পুরোটা শেষ করে ফেলবা, তখন তুমি নতুন নতুন বই দেখবা যে তুমি ইজিলি করতে পারবা।
মানে একটা পুরা বই শেষ করা, অন্য একটা পুরা বইয়ের খালি অঙ্ক করা কোনো ব্যাপারই না। তাই প্রথমে তুমি একটা যে কোনো একটা বই, যেমন থিওরির জন্য আমার মনে হয় তপন স্যারের বইটা বেস্ট, তুমি তপন স্যারের বইটা থেকে হইতেছে পড়বা। ওইটা ভালো মতন হইতেছে পড়ে তারপরে তুমি ইশাক স্যারের বই আছে, গিয়াস স্যারের বই আছে, ওগুলা দেখবা। ওগুলা দেখলে তুমি দেখবা যে সব ধরনের অঙ্ক তুমি পেরে যাবা। ওগুলার থেকে তোমার থিওরি আর পড়া লাগবে না, তুমি জাস্ট অঙ্ক করলেই হয়ে যাবে। এটাই, আর কিছুই না। আহ ভাই গাণিতিক পদার্থবিজ্ঞান কোন পাবলিকেশন ভালো, আমি না শিওর না। গাণিতিক পদার্থবিজ্ঞান অবশ্য বইটা ভালো। সকল রাইটারের হইতেছে তোমার আহ সকল রাইটারের বইয়ের কোশ্চেন সলিউশন থাকে। এটা এটা কেউ যদি করে তাহলে তার অনেক উপকার হবে। কারণ আমি আসলে স্পেসিফিক কোন পাবলিকেশনের ভালো এটা আমি জানি না। ও এটা মেট্রো পাবলিকেশনের, রাইট। সঞ্জিতা ওই যে জানে। হ্যাঁ, ইভেন শুধু অন্য রাইটারের ম্যাথ করলেই হবে, থিওরিটা ওখান থেকে আর পড়া লাগবে না।
ওকে, সো আমাদের হইতেছে ব্রেক শেষ, আমরা হইতেছে আবার ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, তো এখন আমরা একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে স্বাধীনতার মাত্রা। তো স্বাধীনতার মাত্রাটা আসলে কি, এটা নিয়ে আমি একটু কথা বলি ফার্স্টে। স্বাধীনতার মাত্রা হইতেছে, সহজ ভাষায় বলতে গেলে, কোনো কিছুর অবস্থানকে সুনির্দিষ্টভাবে জানার জন্য আমাদের যে কয়টা স্বাধীন রাশি আমরা ব্যবহার করি, তাকে ওই বস্তুর কি বলে বলতো? স্বাধীনতার মাত্রা বলে। এক সেকেন্ড, আমি একটু একটা 1 মিনিট পরে আসতেছি। ওকে, সরি। তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এরকম যে কোনো কিছু একটা অবস্থান বোঝানোর জন্য, সুনির্দিষ্টভাবে জানার জন্য আমরা যে কয়টা স্বাধীন রাশি ব্যবহার করি, তাকে ওই বস্তুর আমরা স্বাধীনতার মাত্রা বলি। আচ্ছা, যেমন আমি তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আমাকে এটার উত্তর দাও। মনে করো আমি এখন একটা সরল রেখা বরাবর হাঁটি, সরল রেখা বরাবর হাঁটি, আমাকে প্রকাশ করার জন্য, আমার অবস্থান প্রকাশ করার জন্য তোমার কয়টা রাশির প্রয়োজন হবে? আমাকে চ্যাট বক্সে জানা দাও তো, কয়টা রাশির দরকার হবে আমার? রাকিব বলতেছে 2টা, ইস্তাক বলতেছে একটা, স্বর্ণা বলতেছে একটা, সুমা বলতেছে একটা, রিদম বলতেছে 2টা। একটা হবে উত্তর। উত্তর কেন একটা? কারণ হইতেছে আমি শুধুমাত্র একটা সরল রেখা বরাবর মুভ করি। তো আমার শুধুমাত্র এক্স, মানে যদি এদিক দিয়ে এক্স অক্ষ চিন্তা করি, তাহলে শুধুমাত্র এক্স এর পরিবর্তন হয়। কিন্তু কিন্তু তুমি, আমি যদি একটা মাঠে হাঁটতাম, আমি যদি এরকম একটা মাঠে থাকতাম, তো এরকম একটা মাঠে যদি আমরা হইতেছে থাকতাম, সেক্ষেত্রে আমার কয়টা লাগতো? আমি হাঁটাহাঁটি করতেছি মাঠে, সেক্ষেত্রে আমার কয়টা লাগতো বলো তো? যে আমি ইচ্ছা মতন হইতেছে মাঠে হাঁটাহাঁটি করতেছি, তাহলে লাগতো হইতেছে 2টা। রাইট। এবার মনে করো হইতেছে মাঠের মধ্যে আমি লাফালাফি করতেছি, তখন কয়টা লাগতো? যে আমি খালি হাঁটতেছি না, আমি লাফাইতেছিও, তাহলে লাগতো 3টা। রাইট। সো তোমরা আশা করি বুঝতে পারছো তাহলে স্বাধীনতার মাত্রা বলতে আমরা কি বুঝাইতেছি, যে যতগুলা হইতেছে লাগে। তো এখন কথা হইতেছে, আমরা তো এখন গ্যাসের স্বাধীনতার মাত্রা নিয়ে কাজ করব। গ্যাসের আবার 3 ধরনের মোশন আছে। একটা হচ্ছে রোটেশনাল, ট্রান্সলেশনাল, একটা হচ্ছে ভাইব্রেশন। তো প্রত্যেকটা কি জিনিস আমি বলি। রোটেশন মানে তো ঘূর্ণন, এটা তো আমরা জানি। ট্রান্সলেশন মানে হচ্ছে রৈখিক গতি বা চলন গতি। ভাইব্রেশন মানে হচ্ছে কম্পন গতি। তো এখানে আমার মনে করো একটা অণু দেখাইছে, সেটা অণুর সাথে কি আছে বলতো? এই যে এটা হইতেছে অণু, মানে মানে তুমি এটা পানির একটা অণু চিন্তা করতে পারো, দিস ইজ H2, কনসিডার দিস এজ H2, মনে করো এটা একটা ভেপর, এটা হইতেছে ভেপর, ভেপর। ঠিক আছে, তো ভেপর হইলে কি হইতেছে, এই যে এটা হইতেছে আমাদের অক্সিজেন, আর দুই পাশে কি আছে বলতো? হাইড্রোজেন। তো গ্যাসের শুধুমাত্র রৈখিক গতি নেই, গ্যাসের ঘূর্ণন গতি আছে, গ্যাসের আবার কি আছে বলতো? আমার কম্পন গতি আছে। তো এখন আমরা একটা টেডের একটা ভিডিও তোমাদের দেখাবো। টেডের একটা চমৎকার চ্যানেল, তুমি যদি টেডের সাথে হইতেছে এখনো ইউটিউবে সাবস্ক্রাইব না করো, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা। টেডের হইতেছে চমৎকার, কেন বলতেছি, টেডের দেখা তোমার অনেক কিছু সম্বন্ধে তোমার আইডিয়া বদলায় যাবে। তোমাদের মানে ইন জেনারেল হোল যে আইডিয়া আছে তোমাদের, সেটা বদলে যাবে। টেডের একটা হইতেছে ভার্সেটাইল প্ল্যাটফর্ম। ভার্সেটাইল প্ল্যাটফর্ম কেন বলতেছে, এখান থেকে ফ্রম ফ্রম হইতেছে লাইক মুসলিম স্কলার টু হইতেছে ফিজিসিস্ট, সবাই মানে সব সব ডিসিপ্লিনারি মানুষজন এখানে হইতেছে আছে। তো তুমি হইতেছে, ওরা যে চমৎকার চমৎকার ওরা ভিডিও বানায়। হ্যাঁ, তো তো আমার মতে হইতেছে স্ট্রংলি সাজেস্ট করবো তোমরা আজকে গিয়ে একটা কাজ করবা, সেটা হচ্ছে টেডেটে গিয়ে তোমার ইউটিউবে সাবস্ক্রাইব করে আসবা। টেডের ভিডিও দেখলে তুমি অনেক কিছু সম্বন্ধে তোমার আইডিয়া হইতেছে বদলায় যাবে। যেমন দেখো কি চমৎকার ওরা একটা ফিজিক্সের ভিডিও এটা বানাইছে, আমরা যখন দেখবো এটা, দেখলেই তোমরা হইতেছে বুঝবা যে কি বলতেছে। আমরা প্রথমে তোমাকে আমি ভিডিওটা দেখাবো, পরে আমি নিজে থেকে তোমাকে এক্সপ্লেইন করবো প্রত্যেকটা কথা, যে ওরা আসলে কি বুঝাইতেছে। তো দেখো সবাই। Many of the inanimate objects around you probably seem perfectly still. But look deep into the atomic structure of any of them, and you'll see a world in constant flux, stretching
contracting, springing, jittering, drifting atoms everywhere. And though that movement may seem chaotic, it's not random. Atoms that are bonded together, and that describes almost all substances, move according to a set of principles. For example, take molecules, atoms held together by covalent bonds. There are three basic ways molecules can move: rotation, translation, and vibration. Rotation and translation move a molecule in space, while its atoms stay the same distance apart. Vibration, on the other hand, changes those distances, actually altering the molecule's shape. For any molecule, you can count up the number of different ways it can move. That corresponds to its degrees of freedom, which in the context of mechanics basically means the number of variables we need to take into account to understand the full system. Three-dimensional space is defined by x, y, and z axes. Translation allows the molecule to move in the direction of any of them. That's 3 degrees of freedom. It can also rotate around any of these 3 axes. That's 3 more, unless it's a linear molecule, like carbon dioxide. There, one of the rotations just spins the molecule around its own axis, which doesn't count because it doesn't change the position of the atoms. Vibration is where it gets a bit tricky. Let's take a simple molecule, like hydrogen. The length of the bond that holds the 2 atoms together is constantly changing, as if the atoms were connected by a spring. That change in distance is tiny, less than a billionth of a meter. The more atoms and bonds a molecule has, the more vibrational modes. For example, a water molecule has 3 atoms, 1 oxygen and 2 hydrogens, and 2 bonds. That gives it 3 modes of vibration: symmetric stretching, asymmetric stretching, and bending. More complicated molecules have even fancier vibrational modes, like rocking, wagging, and twisting. If you know how many atoms a molecule has, you can count its vibrational modes. Start with the total degrees of freedom, which is 3 times the number of atoms in the molecule. That's because each atom can move in 3 different directions. 3 of the total correspond to translation, when all the atoms are going in the same direction. And 3, or 2 for linear molecules, correspond to rotations. All the rest, 3n6 or 3n5 for linear molecules, are vibrations. So what's causing all this motion? Molecules move because they absorb energy from their surroundings, mainly in the form of heat or electromagnetic radiation. When this energy gets transferred to the molecules, they vibrate, rotate, or translate faster. Faster motion increases the kinetic energy of the molecules and atoms. We define this as an increase in temperature and thermal energy. This is the phenomenon your microwave oven uses to heat your food. The oven emits microwave radiation, which is absorbed by the molecules, especially those of water. They move around faster and faster, bumping into each other and increasing the food's temperature and thermal energy. The greenhouse effect is another example. Some of the solar radiation that hits the Earth's surface is reflected back to the atmosphere. Greenhouse gases, like water vapor and carbon dioxide, absorb this radiation and speed up. These hotter, faster-moving molecules emit infrared radiation in all directions, including back to Earth, warming it. Does all this molecular motion ever stop? You might think that would happen at absolute zero, the coldest possible temperature. No one's ever managed to cool anything down that much, but even if we could, molecules would still move due to a quantum mechanical principle called zero-point energy. In other words, everything has been moving since the universe's very first moments, and will keep going long, long after we're gone. ওকে, সো আমরা তো পুরো ভিডিওটা হইতেছে দেখলাম। এবার হইতেছে আমি শুরু থেকে হইতেছে আবার কি করে বলতো এক্সপ্লেইন করি। এন্ড এখন হইতেছে আমরা দেখবো যে আমাদের কতটুকু হইতেছে ভিডিওটার মধ্যে হইতেছে লাগবে। হ্যাঁ, ওকে। They seem perfectly still. প্রথম But look, ও যে কথাটা বলতেছে সেটা খুবই সিম্পল, যে আমাদের ইউনিভার্সে যতগুলো হইতেছে পার্টিকেল আছে, দে আর অল ইন মোশন। ঠিক আছে, প্রত্যেকটা আমাদের যে অবজেক্ট আছে তারা সবসময় কি আছে বলতো, কোনো না কোনো একটা হইতেছে তোমার, নাহলে হইতেছে এটা কাঁপতেছে, নাহলে এটা মুভ করতেছে, নাহলে ঘুরতেছে, এরকম আর কি। তো এখন কথা হইতেছে আমরা তো আসলে সব জিনিস নিয়ে ইন্টারেস্টেড না, আমরা পার্টিকুলার হইতেছে এই চ্যাপ্টার হইতেছে গ্যাস নিয়ে হইতেছে ইন্টারেস্টেড, আদর্শ গ্যাস নিয়ে হইতেছে ইন্টারেস্টেড। তো
তো গ্যাসের হইতেছে 3 ধরনের মোশন আছে, রোটেশন, ট্রান্সলেশনাল এন্ড ভাইব্রেশন। সো আমাদের ক্লাসে তোমাদের যতটুকু সিলেবাসে আছে সেই সিলেবাসে শুধুমাত্র রোটেশন আর ট্রানজিশন নিয়ে আলোচনা করা আছে। মানে রোটেশন হইতেছে ঘূর্ণন গতি এবং হইতেছে রৈখিক গতি। ভাইব্রেশন মানে যেটা হইতেছে আমার বন্ধনের দৈর্ঘ্যের পরিবর্তন হবে, সেটা তোমাদের সিলেবাসে নাই। এবং ভাইব্রেশনাল মোডে যাওয়ার জন্য হইতেছে খুবই উচ্চ তাপমাত্রা লাগে, বন্ধন দৈর্ঘ্যের পরিবর্তন করতে হলে খুবই উঁচু তাপমাত্রা লাগে। এবং আমাদের এই লেভেলে এইচএসসি সিলেবাসের মধ্যে ভাইব্রেশন মোশনরে আমরা কাউন্ট করব না। তাই ভাইব্রেশন মোশনের পার্ট যেটুকু আছে সেটুকু আমাদের আসলে দরকার নেই। আমরা দেখবো হইতেছে রোটেশন আর ট্রানজিশনাল নিয়ে। তো এখন প্রথমে দেখো আমরা হইতেছে আলোচনা করে হইতেছে তোমার ট্রানজিশনাল বা রৈখিক গতি নিয়ে হইতেছে আলোচনা করি। তো ও প্রথমে হইতেছে যেটা বলতেছে যে ভাইব্রেশন কি হইতেছে, যে ডিসটেন্স গুলা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, যে আমাদের যে বন্ড লিঙ্ক যেটা আছে ওটা চেঞ্জ হয়ে যাবে। সো আমরা দেখতে চাই যে একটা মলিকিউল, ওর যদি তুমি গতিকে বর্ণনা করতে চাও তাহলে কতগুলা ভেরিয়েবলের প্রয়োজন হইতেছে, কতগুলা ভেরিয়েবল দিয়ে তুমি ওকে পারফেক্টলি কি করতে পারো বলতো, আহ প্রকাশ করতে পারো। যেমন এখানে হইতেছে আমরা প্রথমে এক্স ওয়াই কি ধরলাম, জেড এক্সিস ধরলাম। তার মানে হইতেছে এক্স ওয়াই জেড, মানে যে কোনো 3D সিস্টেমে আমরা এক্স ওয়াই জেড এক্সিস চিন্তা করতে পারি। তো আমরা দেখতে পারি যে এই গ্যাসের অণুর এক্স এক্স এর দিকে যে ভেলোসিটিটা, সেই কারণে হইতেছে দেখো তিনটা দিকে মোশন থাকতে পারে, এই জন্যে তিনটা লাগছে। যেমন ভাইয়া যখন লাফালাফি করতেছিলাম তখন তুমি যেমন বলছিলা আমাকে যে আমার সিস্টেমটাকে বোঝানো করার জন্য তিনটা ভেরিয়েবল লাগতেছিল, তাই এখানে প্রথমে রৈখিক গতির জন্য তিনটা ভেরিয়েবল লাগছে। আরেকটা আছে কি, আমার ঘূর্ণন গতি। এমন হইতে পারে যে এটা তিনটা অক্ষকে কেন্দ্র করে কি করতেছে বলতো, ঘুরতেছে। এই যে দেখো, এই যে তিনটা অক্ষকে কেন্দ্র করে কি করতেছে বলতো, ঘুরতেছে। তো তিনটা অক্ষ কেন্দ্র করে গেলে আরো তিনটা লাগবে। কিন্তু তোমার অণুটার আকৃতি যদি সরল রৈখিক হয়, যেমন মনে করো কার্বন ডাই অক্সাইড যদি হয়, সেক্ষেত্রে যখন সে নিজের অক্ষের চারপাশে ঘুরবে তখন এই অণুটার অবস্থানে কোনো পরিবর্তন হয় না। যেহেতু এর অবস্থানের কোনো পরিবর্তন হয় না, তাহলে ওই ঘূর্ণন গতিটাকে আমরা বাদ দিব। তো ওই ঘূর্ণন গতিটাকে বাদ দিলে এটা 6 থেকে কত হয়ে যায় বলতো, 5 হয়ে যায়। তার মানে হইতেছে একটা অণু যদি সরল রৈখিক হয় তাহলে ওটা কি হয়ে যায় বলতো, 5 হয়ে যাবে। আর ভাইব্রেশন আমাদের আপাতত প্রয়োজন নাই। ভাইব্রেশন কি হয় বলতো, দৈর্ঘ্যের পরিবর্তন হয়। এখানে আরেকটা জিনিস হইতেছে, বললে বলে দিলেই হইতেছে না, সেটা হইতেছে যে আমাদের এখানে তো কি করছে, আমাদের এখানে যেটা আলোচনা করছে সেটা হইতেছে যে আহ তোমার পরমাণুগুলা যে মানে যে অণুগুলো আছে সেটার অ্যাটলিস্ট মানে এক পারমাণবিক কোন অণু নিয়ে আলোচনা করে নাই। কিন্তু এমনও তো হইতে পারে যে তোমার এক পারমাণবিক একটা অণু, এক পারমাণবিক অণু কি কি আছে মনে করো, তোমার তুমি কি বলবো, এক পারমাণবিক অণু মনে করো হিলিয়াম অণু একটা নিচ্ছ। সে এক পারমাণবিক অণুটা, এই কথাটা একটু ভালো করে খেয়াল করো, যদি ঘুরে কোন একটা অক্ষের সাপেক্ষে, মনে করো এই যে এক্স অক্ষের সাপেক্ষে কি করতেছে বলতো, ঘুরতেছে। আমি তোমাকে দেখাই, মনে করো এই এই সমান্তরালে আমি একটা অক্ষ আঁকলাম, সমান্তরালে আমি একটা অক্ষ আঁকলাম। এন্ড আমরা হইতেছে এই যে এইটার চারপাশে কি করতেছে বলতো, সে ঘুরতেছে। অথবা অথবা যদি এমন হয় যে আমি অন্যটা কালার নেই, মনে করো এটা নেই, এটা দিয়ে দেখাই তোমাকে, যে অথবা সে যদি এইটার চারপাশে হইতেছে ঘুরে, অথবা যদি এটার চারপাশে সে ঘুরে, তাহলে কি তার কোনো অবস্থানের পরিবর্তন হবে? অথবা সে যদি এই যে এইটার চারপাশে ঘুরে, লেট মি পিক অ্যানাদার কালার হিয়ার, সো যে ব্লু কালারটা নেই আমরা, ঠিক আছে? সো এরকম ভাবে এই যে এইভাবে ঘুরে, এই যে এইভাবে ঘুরে, তাহলে কি তার অবস্থানের পরিবর্তন? তুমি একটা ফুটবল চিন্তা করো, তোমার হাতে একটা ফুটবল আছে, ফুটবলটাকে তুমি মনে করো এইভাবে ঘুরাইতেছো, তিনটা ঘূর্ণনে একটা ঘূর্ণনে তো কি অবস্থান পরিবর্তন হবে? না, হবে না, তাই না? তো এখন কথা হইতেছে কি, তো মানে তো এখানে যদি একটা তো না হয়, এখানে ঘূর্ণনের জন্য কোনো কিছু অ্যাড হবে না, তাহলে এটার ডিগ্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, এটাকে আমরা সংক্ষেপে লিখবো ডিওএফ। ডিওএফ হবে 3। শুধু লিনিয়ার, শুধু লিনিয়ার মোশন বা রৈখিক গতির জন্য, রোটেশনের জন্য কোনো অবস্থানে পরিবর্তন হয় না। কিন্তু অণু যদি সরল রৈখিক হয়, তো এটা যদি সরল রৈখিক হয় তাহলে ডিওএফ হবে 3 + 2 5। 3 আসতেছে রৈখিকের জন্য, সেটা আসতেছে লিনিয়ারের জন্য, রৈখিকের জন্য, আর এইটা আসতেছে তোমার রোটেশনের জন্য। আর হইতেছে বাকি যেগুলো আছে, বাকি যা আছে সেটা হবে 6। ঠিক আছে, বাকি যেটা হবে সেটা হচ্ছে 6। তাহলে এক পারমাণবিক হলে, অর্থাৎ বহু পারমাণবিক, যেমন অ্যামোনিয়া, H2O,
ওগুলো হবে 6, এটা হবে 3, এটা হবে 2। তো এটা কি সবাই বুঝতে পারছো? আমি এটা স্ক্রিনটা ক্লিয়ার করার আগে আমি তোমাকে হইতেছে জিজ্ঞেস করি, ঠিক আছে? স্ক্রিনটা ক্লিয়ার করে দিব তো ভাই, এটা তো ভিডিওটার উপরে লিখতেছি, এটা তোমার পিডিএফ এ থাকবে না। হ্যাঁ, এটা আমরা, তো তুমি যদি কোনো কিছু না বুঝো আমাকে হইতেছে এখন একটু যদি কাইন্ডলি যদি তুমি রেইজ হ্যান্ড করো তাহলে খুবই সুবিধা হয়। ক্লাসের শেষে বলার থেকে এখন বললে ভাইয়ার বোঝানো অনেক সহজ হয়, তোমার কনফিউশনটাও ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, সুমাকে আমি একটু সুযোগ করে দিই। হ্যালো সুমা। হ্যালো। হ্যালো ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সুমা, হ্যাঁ মানে বলো। এই সেকেন্ড, হ্যাঁ ভাইয়া সেকেন্ডটা মানে পাঁচ পাঁচ যে লিখছেন 5, ওটা একটু আবার বলবেন? এইটা তো বুঝছো যে 3 কেন আসছে, তিনটা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। কারণ তিনটা কেন আসছে, কারণ এটা কি মানে এক্স অক্ষ বরাবর বেগ থাকতে পারে, ওয়াই অক্ষ বরাবর বেগ থাকতে পারে, হ্যাঁ আর কি জি জেড জি। অক্ষ বরাবর বেগ, ঠিক আছে, এটা গেল। আর দুইটা কেন আসতেছে আমি তোমাকে বলি, যখন একটা অণু নিজের অক্ষের চারপাশে ঘুরে, এই যে এই যেমন এখানে হতেছে এই অক্ষটা কি, এই মনে করো এক্স এক্সিস এর চারপাশে যদি ঘুরে, তাহলে তোর অবস্থান পরিবর্তন হয় না। তুমি অ্যানিমেশনটা দেখো, তো অ্যানিমেশনটা দেখলে বুঝতে পারবা যে এই যে এখানে দেখো, এই যে নিজের অক্ষের চারপাশে ঘুরতেছে, অবস্থান পরিবর্তন হইতেছে না। তাই নিজের অক্ষের চারপাশে একটা অক্ষের জন্য ঘূর্ণন, নিজের অক্ষের চারপাশে ঘূর্ণনের জন্য যেটা, সেটা আমরা বাদ দেই। বাকি যে দুইটা আছে, যেমন এটা যদি এখন মনে করো ওয়াই অক্ষকে কেন্দ্র করে ঘুরতো, এই যে ওয়াই অক্ষটা যে আছে একে কেন্দ্র করে যদি সে ঘুরতো, তাহলে তার অবস্থানে পরিবর্তন হইতো। তুমি একটা হাতে একটা কলম নাও, কলম নিয়ে, কলমটা নিয়ে হইতেছে চিন্তা করো এবং এটা ঘুরাও, তাহলে তুমি জিনিসটা ভালো করে বুঝতে পারবা। একবার ওয়াই অক্ষের চারপাশে ঘুরাও, একবার জেড অক্ষের চারপাশে ঘুরাও, তাহলে তুমি একদম স্পষ্টভাবে বুঝতে পারবা যে এটা নিজের অক্ষের চারপাশে ঘূর্ণনের জন্য ওই দিক বরাবর যে ওর কৌণিক বেগটা থাকে, সেটার কারণে ওর অবস্থানে কোনো পরিবর্তন হয় না। তাই ওই দিক বরাবর ঘূর্ণনটা আমরা কাউন্ট করি না, এই জন্য রোটেশনের জন্য আমরা 2 ধরছি। আর যদি বেশি কিছু না হতো তাহলে তো 3 ধরতাম, তাহলে 6 ধরতাম। আশা করি এখন বুঝতে পারছো সুমা, সময় বুঝছো কিনা আমাকে জানাও একটু। ভাইয়া মানে কি দুইটা না, আমার মানে পুরোপুরি ক্লিয়ার, তুমি কিন্তু কি, পুরোপুরি হইতেছে না আমি। মানে আমি তুমি বুঝতেছি না যে, শোনো তুমি যদি কোনো কিছু আমার বুঝতে তবু চাও তোমাকে তো কনফিউশন থেকে বলতে হবে। যেতেছে আর কি। হ্যাঁ, তোমার কনফিউশনটা কি, তুমি কি বুঝতে পারতেছো না, মানে তোমাকে তো ভাষায় প্রকাশ করতে হবে তাই না? যেমন ডক্টরের কাছে গেছো, তুমি বলবা যে আমার এখানে ব্যথা হইতেছে, অথবা আমি তো আমার সেন্টেন্সটা বলো, আমার সেন্টেন্সের কোন পার্টটা তোমার কাছে ক্লিয়ার হইতেছে না ওটা তো বলতে হবে আমাকে। ভাইয়া আবার আবার একটু সংক্ষেপে যদি আবার দুইটা কেন হলো এটা আবার আবার একটু যদি বলতেন। আচ্ছা, আমি মানে আবারও বলি যে তিনটা তো এই বুঝতে জিনিস, পারছি, এটা তো কোনো সমস্যা নাই, কিন্তু দুয়ে নিয়ে সমস্যা আর কি। তিনটা তো বুঝতে পারবাই, তিনটা তো আসলে মানে না বুঝার কিছু নাই, তিনটা অক্ষর তিনটা চারপাশে কি জি। করতেছে, ঘুরতেছে, এটা তো লাইক 1 + 1 = 2, সামথিং লাইক দ্যাট, দিস ইজ নট কমপ্লিকেটেড। বাট 2 আসতেছে কেন, কারণ হইতেছে যখন এইটা নিজের চারপাশে ঘুরতেছে তখন এর অবস্থানে কোনো পরিবর্তন হইতেছে না। তো আমরা তো স্বাধীনতার মাত্রার সংজ্ঞাটাই হইতেছে এরকম যে ওর বুঝানোর জন্য, এর অবস্থান বুঝানোর জন্য কতগুলো ভেরিয়েবলের প্রয়োজন হবে। তো যেই গতির কারণে তোমার কোনো অবস্থানের মানে পরিবর্তন হইতেছে না, সেটা তো তোমার বলার কোনো, মেনশন করার কোনো কি নয়, প্রয়োজন নাই। যেমন আমাদের এখানের উদাহরণে, যখন আমরা সরল রেখা বরাবর হাঁটতেছিলাম ভাইয়া, ঠিক আছে, এই যে এখানে যখন সরল রেখা বরাবর হাঁটতেছিলাম, এই যে আমি এখানে, তখন আমার তো ওয়াই অক্ষ বরাবর কোনো পরিবর্তন হইতেছিল না, তাই না? লাইক আমি যদি মাঠের মধ্যে সরলরেখা বরাবর হাঁটতাম, আমার ওয়াই অক্ষ বরাবর তো কোনো পরিবর্তন হইতো না। তাই পরিবর্তন না হলে ওই ভেরিয়েবলটা আমি প্রকাশ করতাম না। ঠিক এখানেও আমরা ফুল স্ক্রিন করি, যে এখানেও যেটা হইতেছে এটাও খুব সিম্পল, যে আমার যখন সে নিজের অক্ষের চারপাশে কি করতেছে বলতো, ঘুরতেছে এই অণুটা, তখন ওর অবস্থানের কি হইতেছে না, কোনো পরিবর্তন হইতেছে না। যেটার পরিবর্তন হইতেছে না সেই ভেরিয়েবলটা আমরা কি করতেছি না বলতো, কাউন্ট করতেছি না। তাই এখানে রোটেশনের মাত্রা কত আসছে বলতো, 2। এখন তুমি আমার বলো যে এখন তুমি কি বুঝো নাই। হ্যাঁ ভাই, এখন বুঝতে পারছি, এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ সুমা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ওকে। সো এইটা আশা করি সবাই বুঝছো। তাহলে আমরা পরেরটায় চলে যাই। হ্যাঁ, তার মানে হইতেছে তাহলে আমরা বুঝলাম যে অণুর আকৃতির উপর কি করে বলতো, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, ওকে। সো এইটুকু গেল। আর কারো কোনো 3-এর সাথে বাকি দুইটা কই থেকে, ওটা রোটেশন থেকে রাকিব। রাকিব ক্লাসে মনোযোগ দিতে হবে তো, তাই না? ওকে। সো এইটুকু আশা করি হইতেছে বুঝতে পারছো তোমরা সবাই, কারো কোনো সমস্যা হয়নি সোফার, যেটা যেটা বললাম এইটুকু সবাই হইতেছে বুঝতে পারছো। ওকে। সো আমাদের এইটুকু যদি আমরা বুঝতে পারো, আমরা এখন এখানে চলে যাই।
তাহলে আমরা এখন আর অত ডিটেলসে না বলি যে এটা হইতেছে আমাদের ভেপর। এই যে স্বাধীনতার মধ্যে 3টা আসছে রোটেশনের জন্য, বাকি 3টা আসছে তোমার ওই যে বাকি সরি 3টা আসছে ট্রানজিশনের জন্য, রৈখিক গতির জন্য, 3টা আসছে রোটেশনের জন্য। আর এইটা তো আমি আবারও এক্সপ্লেইন করি, সুমা যে প্রশ্নটা আমাকে করছিল সেটা হইতেছে এই জিনিসটা যখন নিজের চারপাশে ঘুরতেছে, এই যে যখন এভাবে ঘুরতেছে তখন ওর অবস্থানের পরিবর্তন হয় না। অবস্থানের পরিবর্তন হয় না। অবস্থানের পরিবর্তন না হইলে ওই ভেরিয়েবলটা প্রকাশ দরকার। অবস্থানের পরিবর্তন হয় না, অর্থাৎ ওই দিক বরাবর ওর যেই মোশনটাই আছে ওই অক্ষ বরাবর, নিজ অক্ষ বরাবর, সেই মোশনটা আসলে কোনো ওর পজিশন চেঞ্জ করতেছে না। হ্যাঁ, সরলরৈখিক হওয়ার জন্য একটা মাত্রা হইতেছে বাদ, ইস্তেহাকের কথা ঠিক আছে। আর যদি মানে ইয়া হয় তোমার, ওটা তো আলোচনা করলাম তোমাদের সাথে, যে ওইটা যদি হইতেছে তোমার একটা তোমার এক পারমাণবিক অণু হয় তাহলে ওটার কোনো ঘূর্ণনের জন্য অবস্থানের পরিবর্তন হবে না। ঠিক আছে? তো এখন তাই আমি এটা লিস্ট করে দিছি যে যদি কারো হইতেছে এক পারমাণবিক গ্যাসের অণু হয় তাহলে স্বাধীনতার মাত্রা হবে 3। উদাহরণ কি বলতো? হিলিয়াম, আর্গন, নিয়ন, সেইগুলা, এগুলো হচ্ছে এক পারমাণবিক গ্যাস, এদের স্বাধীনতার মাত্রা হবে কত? 3। আচ্ছা, দ্বিপারমাণবিক গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হবে? দ্বিপারমাণবিক গ্যাস কি আছে? H2O, অক্সিজেন, এগুলো সবাই সরল রৈখিক, তাই না? এরা সবাই সরল রৈখিক। ঠিক আছে? এরা হইতেছে এদের কত হবে? 5। আর যদি বহু পারমাণবিক গ্যাস হয়, অ্যামোনিয়া, তারপরে হইতেছে তোমার H2O, এগুলো হইতেছে সব কি হবে? 6। কিন্তু তোমার বহু পারমাণবিক গ্যাস যদি সরল রৈখিক হয় যেমন কার্বন ডাই অক্সাইড, তাহলে কিন্তু আবার 5 হয়ে যাবে। তাহলে আবার কত হয়ে যাবে বলতো? 5 হবে। সেই ক্ষেত্রে আবার 5 হয়ে যাবে যদি সে সরল রৈখিক হয়। ঠিক আছে? তো তোমাদের এই ভিডিওটাও দিয়ে দিই, তুমি হইতেছে দেখবা এই ভিডিওটা। এই ভিডিওটা দেখলে তুমি হইতেছে বুঝতে পারবা যে কিভাবে এটা সলভ করতে হবে, মানে কিভাবে হইতেছে তুমি এটা আবার সবাই হইতেছে দেখবা ভিডিওটা। হ্যাঁ, আর আমার প্লে লিস্টটা তো তুমি যদি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে ফেলো তাহলে তো তুমি আসলে এটা সবগুলোর অ্যাক্সেস পেয়ে যাবে। সো যাই হোক, সো এটা হচ্ছে আমাদের সরল রেখি, তার স্বাধীনতার মাত্রা কত হবে বলতো? 5। তাহলে এটা গেল হইতেছে আমাদের স্বাধীনতার মাত্রার বিষয়টা। আশা করি এটা সবার কাছে পারফেক্টলি ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে, এরপরে এরপরে আমরা যেটা দেখবো, আবারও তোমাদের জন্য বলতেছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হইতেছে হ্যান্ড রেজ করতে পারো, আমরা এখানে তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। এই যে সুমা যেমন প্রশ্ন করছে, কারো যদি কোনো আরো কোনো প্রশ্ন থাকে তাহলে হইতেছে হ্যান্ড রেজ করো। কারণ আমি চাইতেছি যেটা পড়ানো হয়ে গেছে সেটার প্রতি যাতে আর প্রশ্ন না থাকে, কারণ কি পিছিয়ে গিয়ে আবার পড়ানোটা বোঝানো কষ্ট, সাথে সাথে পড়ানোটা বোঝানো হইতেছে সহজ। তাই তুমি যদি আরো কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো, আমি তোমাকে বুঝাই দিব যে কেন স্বাধীনতার মাত্রা নিয়ে আর কোনো প্রশ্ন যদি থাকে। এখনো যদি কারো বুঝতে সমস্যা হয় কেন সরলরৈখিক হলে আমি একটা বাদ দিছি, সেটা কলম হাতে নিয়ে তুমি 3টে অক্ষ বরাবর ঘুরাইতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ, হ্যালো রাকিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাকিব, বলো। ভাই আমাদের কি জায়গায় শুধু দুইটা দেখানো হয়েছে, ভাইব্রেশনটা দেখানো হয় না, এরকম নাকি? হ্যাঁ হ্যাঁ, ভাইব্রেশন আমাদের নাই। আচ্ছা, তাহলে প্রথমটাতে 3 বার ঘূর্ণন ছিল, আর এটাতে পরেরটাতে ছিল 3 বার। 3 বার 3 বার 6 বার, আর এই একটা তো শুধু সরলরৈখিক ঘুরে দিকে নিজের অক্ষে, এই জন্য একটা বাদ গেছে, এই জন্য 5টা হয়ে গেছে এরকম। হুম হুম, ঠিক আছে তোমার ইন্টারপ্রিটেশন। জি ভাই, ঠিক আছে, আসসালামু ঠিক আলাইকুম। আছে, ওকে, ধন্যবাদ রাকিব। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? ওকে, ও সাকিব বলছে ভাই চ্যানেল নাম কি? আর মানে ওটা আমার চ্যানেল বলা যাবে না আসলে, ওটা লাইক মানে আমার নামই আর কি, আমার ইউটিউবের সাথে হইতেছে যেটা ইয়া করা আর কি, লাইক যে অ্যাকাউন্টে আছে মানে সাবস্ক্রাইব করতে পারো। আমি তোমাকে প্লে লিস্টও দিয়ে দিব, সমস্যা নেই, সব গ্যাসের একসাথে প্লে লিস্ট করে দেওয়া। আচ্ছা, সো আর কোনো প্রশ্ন নাই, আশা করি এটা সবাই বুঝছো। এবার হইতেছে আমার শক্তির সমবিভাজন নীতি। ঠিক আছে, লিংক দিয়ে দিছি তো ইভান, যে আমি আবার দিলাম তো। ও, ভিডিওর লিংক নাকি ইয়ার লিংক বলতেছো? প্লেলিস্টের লিংকে দিয়ে দিই। এটা হচ্ছে থার্মোডাইনামিক্স, মানে হচ্ছে গ্যাস, মানে তোমার সেকেন্ড চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার সবগুলার এখানে আছে, তোমরা দেখতে পারো এটা ইচ্ছা করলে, এখানে সবগুলোই আছে। এখানে অনেকগুলো ভিডিও আছে, সবগুলো তোমার আপাতত লাগবে না, এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সব মিলায়া। হ্যাঁ, খুঁজা খুঁজা দেখতে হবে আর কি তোমার আস্তে আস্তে। আচ্ছা, এবার হইতেছে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হইতেছে যে শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন বলছে
তাপীয় সাম্যাবস্থায় আছে এমন গ্যাসের মোট শক্তি বিভিন্ন স্বাধীনতার মাত্রার ভেতর সমভাবে বণ্টিত হয় এবং প্রত্যেক স্বাধীনতার মাত্রার শক্তি পরিমাণ হয় হাফ কেটি। অর্থাৎ তোমার যদি কোনো একটা গ্যাস থাকে, গ্যাসের প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ এনার্জি থাকবে, সেটা হইতেছে আমরা বলবো সমভাবে বণ্টিত হবে এবং এটার মাত্রা কি হবে হাফ কেটি। এখানে কে কি, কে হইতেছে বোলজম্যান কনস্ট্যান্ট। এটাকে আমরা বলি হইতেছে বোলজম্যানস বোলজম্যান কনস্ট্যান্ট। বোলজম্যান কনস্ট্যান্টের মান হইতেছে, তুমি যদি গ্যাসীয় ধ্রুবক যে আছে মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সার্বজনীন গ্যাস ধ্রুবককে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে কি করো, ভাগ করো, তাহলে তুমি হইতেছে বোলজম্যান কনস্ট্যান্ট পাবা। আর টি হইতেছে টেম্পারেচার। তাহলে কোন গ্যাসের অণুর গতিশক্তি, কোন গড় গতিশক্তি মানে একটা কেন অণুর গতিশক্তি হবে স্বাধীনতার মাত্রা ইন্টু হাফ কেটি। স্বাধীনতার মাত্রা ইন্টু হাফ কেটি, এটা হবে যে প্রত্যেকটা গ্যাসের অণুর গড় গতিশক্তি। আর তোমাকে যদি বলে গ্যাসের মোট গতিশক্তি বের করতে, তাহলে তুমি করবে স্বাধীনতার মাত্রা ইন্টু হাফ ইন্টু কত করবা বলতো, এনআরটি। তো এইটা হচ্ছে শক্তির সমবিভাজন নীতি, এটা ম্যাক্সওয়েল আবিষ্কার করছে। এটার প্রুফও খুবই কমপ্লিকেটেড। তোমরা যদি ইউনিভার্সিটি লেভেলে কেউ পিওর ফিজিক্স পড়ো তাহলে এটা পড়বা। আমাদের হইতেছে বুয়েটে হইতেছে ফার্স্ট সেমিস্টারে হইতেছে পড়াইছিল যে মানে ম্যাক্সওয়েল ইকুইপোজিশন অফ এনার্জি, এটা বেশ কমপ্লিকেটেড। এটা বেশ কয়েকটা বেশ হইতেছে কঠিন ইন্টিগ্রেশন ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ইউজ করে এটা প্রুফ করা। ওকে, সো এটা হইতেছে আমাদের স্বাধীনতার মাত্রা। তোমাদের এই থিম জানা লাগবে না, তোমাদের জাস্ট তথ্যটা আছে। তাহলে স্বাধীনতার মাত্রা ইনটু হবে হাফ কেটি, যেখানে কে হইতেছে আমার কি হবে, কে আমার বোলজম্যান কনস্ট্যান্ট হবে, যেটা হইতেছে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে হইতেছে আমার, আর কে কি করবো অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে হইতেছে আমরা ভাগ করব। তো এখানে একটা প্র্যাকটিস প্রবলেম আছে। বলছে যে 60 ডিগ্রি উষ্ণতার 3 মোল হিলিয়াম গ্যাসের সাথে 30 ডিগ্রি উষ্ণতার 6 মোল আর্গন গ্যাস মিশ্রিত করলে মিশ্রণের তাপমাত্রা সর্বোচ্চ কত হতে পারে, এটা হইতেছে আমাকে প্রশ্ন করছে। তার মানে হইতেছে আমাকে দুইটা গ্যাস আছে, দুইটা গ্যাসকে মিশ্রিত করে দিছে। এখন সর্বোচ্চ কখন হবে, যখন এরা নাকি পরিবেশের সাথে কোনো তাপের আদান প্রদান করবে না, নিজেদের তাপ নিজেদের কাছেই রাখবে। তার মানে হইতেছে মিশ্রণের পূর্বে এবং মিশ্রণের হইতেছে পরে, ঠিক আছে, যে মিশ্রণের পূর্বে এবং মিশ্রণের হইতেছে পরে দুই ক্ষেত্রে আমার কি হবে, শক্তির পরিমাণ সমান হবে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে। মিশ্রণের পূর্বে মিশ্রণের পূর্বে মিশ্রণের পূর্বে এবং পূর্বে গতিশক্তি সমান সমান হয়ে যাবে মিশ্রণের পরের গতিশক্তি, তাই না? মিশ্রণের পরের গতিশক্তি। তাহলে মিশ্রণের পূর্বে গতিশক্তি কত ছিল খেয়াল করো। হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হবে আমাকে বলো তো। হিলিয়াম গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হবে? হিলিয়াম গ্যাসের মাত্রা হবে 3। ভেরি গুড। তাহলে হিলিয়ামের হইতেছে 3, হিলিয়ামের মোল সংখ্যা হাফ ইন্টু এন হিলিয়াম ডিভাইডেড বাই আর টি হিলিয়াম ইকুয়ালস টু আগের গতিশক্তি আর কি সব। আর্গনেরও কিন্তু 3, কারণ আর্গনও কি একটা এক পারমাণবিক গ্যাস। এন আর্গন ইন্টু আর ইন্টু টি আর্গন ইকুয়ালস টু মিশ্রণের পরে তো দুইজনের কি হবে, তাপমাত্রা সেম হয়ে যাবে কারণ মিশ্রিত করছো। দুইটা তাপমাত্রা সেম। সো দুইটা তাপমাত্রা যদি সেম হয়, এখান থেকে আমরা কি করতে পারবো, মানগুলাকে বসায় দিলে আমরা টি পেয়ে যাব। এটাই হইতেছে কি বলতো আমাদের তাপমাত্রা। তাহলে এইটাই হইতেছে আমার মিশ্রণের কি হবে সর্বোচ্চ তাপমাত্রা, জাস্ট মানগুলাকে বসায় দিবা। ঠিক আছে, একটু আবার কেলভিন স্কেলে বসায়ও, ইয়া স্কেলে বসায়ও না। হ্যাঁ, এই যে আমাদের তো সব দিয়ে দেওয়া আছে, আমি জাস্ট পয়েন্ট আউট করে দিই যে এটা 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 এটা, ঠিক আছে। তো এটা মিশ্রণের কি হইতেছে বলতো সর্বোচ্চ কত তাপমাত্রা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা পোল কোশ্চেন আছে, তাহলে আমাদের শেষ।
এটা তো সবাই একটু অ্যান্সার করে দাও, যে নির্দিষ্ট তাপমাত্রা অক্সিজেন ও নাইট্রোজেন গ্যাসের গড় গতিশক্তির তুলনা করলে কার শক্তি বেশি হবে। ঠিক আছে, এটা একজন দিচ্ছে, সঠিক উত্তর দিচ্ছে, বাকিরা উত্তর দিয়ে দাও। অণুর গড় গতিশক্তি বলতে বুঝায় যে একটা অণুর, এটা কিন্তু পারা উচিত সবার, সোজা প্রশ্ন কিন্তু এটা খুবই। তোমরা অনেকে দেখি উত্তরই দাও না, উত্তর না দিলে কেমনে শিখবা। দেখো গতিশক্তি ই কে কে ইকুয়ালস টু, মনে রাখবা একটা অণু যেহেতু, এটা হচ্ছে মানে তোমার ডিগ্রিস অফ ফ্রিডম, ডিওএফ, ডিগ্রিস অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা, হাফ কেটি। সো এটা খুবই সোজা। নাইট্রোজেন আর অক্সিজেন দুইজনেরই তো তোমার ডিওএফ সেম, দুইজনেই তো ডিওএফ কত, ডিওএফ হইতেছে 5, ডিওএফ হইতেছে 5, তাদের তাপমাত্রাও সেম। তার মানে কি তারা কি হবে, তাদের শক্তি ও গতিশক্তি কি হবে বলো তো, সমান হবে। ঠিক আছে, তো শুরুতে যে উত্তর দিছে তার উত্তরটা ঠিক আছে। একজন দেখলাম যে মানে উত্তর লঞ্চ করার সাথে সাথে উত্তর দিয়ে দিছে, তার উত্তরটা সঠিক ছিল। এখানেও সত্যি দিছে, বাট কম মানুষজন উত্তর দিছে, এক্সপেকটেশন তুলনায় একটু কম মানুষজন সঠিক উত্তর দিছে। যাই হোক, ঠিক আছে, তো এটা গেল। তো এটা আশা করি তো সবাই বুঝতে পারছো আজকে ক্লাসে যা যা আলোচনা করছি। আর এখানে তোমাদের দুইটা প্রবলেম আছে, এই প্রবলেম দুইটা হইতেছে তুমি বাসায় করবা। ঠিক আছে, আম, এই তো আমাদের এইটুকুই ছিল আজকে। আর এইটার যে প্রুফ আছে এটা তোমরা হইতেছে বাসায় হইতেছে পড়বা, এন্ড যদি কোনো সমস্যা থাকে আমাকে হইতেছে পরের ক্লাসে জানাবা যে ভাই আমি পড়ছি, পড়ার পর এই লাইনটা কেন বলছে আমি বুঝি নাই। কারণ এটা হইতেছে তোমার কাইন্ড অফ লাইক বইয়ে 3 পেজের একটা প্রুফ দেওয়া আছে। সো ওইটা আসলে আমরা ক্লাসে এই জন্য ডিসকাস করতেছি না। হ্যাঁ, তো তুমি যদি অ্যাকচুয়ালি আসলে ইন্টারেস্টেড হও, তোমার যদি আসলে অ্যাকচুয়ালি হইতেছে আসলে কি বুঝানো একটা সমস্যা হইতেছে ওই সবাই বুঝে না আর কি। আই ডোন্ট মিন টু সাউন্ড অফেন্সিভ হিয়ার, মানে আমি তোমারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ব্যাপারটা এরকম না যে বুঝো না এরকম ব্যাপারটা, এরকম বুঝাচ্ছে না। আর বুঝাইতেও লাইক ব্যাকগ্রাউন্ড জানা লাগে আর কি। ম্যাথমেটিক্স ভালো না পারলে আসলে ওইটা বুঝানো ভাইয়ের জন্য কষ্ট হয়ে যায়। যেমন নিজে দেখো না, আহ, একটা যে ঘুরে এই যে একটা যে বাদ দিছি কেন, এইটা বুঝাইতেই ভাইয়ের অনেক কষ্ট হয়ে গেছে কিন্তু। লাইক অবস্থানের যে পরিবর্তন হয় না, হ্যাঁ, যে নিজের অক্ষের চারপাশে ঘুরলে এই জন্য যে আমি একটা ভেরিয়েবল বাদ দিছি, ওইটা বুঝাইতেই দেখবা যে ভাইয়ের খবরেই গেছে। তো এই পাশের অবস্থান বুঝতেছো না, এই জন্য তো অ্যাকচুয়ালি যদি তুমি যদি পড়ো, এটা যদি তুমি পড়ো প্রমাণটা, তারপর যদি কোনো কিছু না বুঝো অবশ্যই কোশ্চেন করো, আমি তোমাকে নেক্সট ক্লাসে তোমাকে উত্তর দিয়ে দিব। ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হচ্ছে রেইজ হ্যান্ড করো পার্টিসিপেন্টসে, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে আমি ক্লাসটা শেষ করে দিব আজকে তাহলে। আর যদি কোনো তোমাদের সমস্যা না থাকে আমরা হইতেছে তাহলে ক্লাসটা শেষ করে দিব, কারো যদি কোনো প্রবলেম না থাকে। রাকিব আছে, হ্যালো রাকিব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাকিব। ভাই আমার সমস্যা ছিল কি, এই যে একটা গতকালকে একটা প্রশ্ন নিয়ে সমস্যা ছিল। না, তোমার আগের বার হইতেছে, তোমার আমি বুঝছি, তুমি হইতেছে আগের বার ক্লাসে হইতেছে সৃজনশীল প্রশ্ন বলা শুরু করে দিছো, তোমার এক্সপ্লিসিটলি মানা করা হয়েছে যে তুমি সৃজনশীল প্রশ্ন বলবা না। তুমি প্রত্যেকবার মিয়া ঝামেলা লাগাও, প্রত্যেকবার সৃজনশীল কোশ্চেন কও আমি কিছু বুঝি না, যাওয়া দো বুঝে না। ঠিক আছে, এটা বাদ। না, এই আজকে ক্লাসে কি বুঝো না এটা বলো। না ভাই, আজকে ক্লাসে সব বুঝছি। বুঝছো, ঠিক আছে। ঠিক আছে, খুবই ভালো। এই সৃজনশীল কোশ্চেন করা যাবে না, আগের ক্লাসে তুমি ঝামেলা পাকায় ফেলাইছো, আমার মনে আছে। তুমি তুমি কইছিলা না, তুমি জি বিকালে ক্লাস ছিল না। হুম, না না, আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ভাই। হ্যালো ইস্তিয়া। হ্যাঁ ভাইয়া। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা ভাইয়া, কি বলে নিয়ন, তারপর হুম যেগুলাকে হুম সে স্বাধীনতার মাত্রা 3 শুধু,
হুম হুম এদের 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 আকৃতিগুলো কি শুধু গোল গোল হবে না, যেমন পানির হ্যাঁ। ক্ষেত্রে তিনটা গোল আর- গোল জিনিস আছে বন্ধনের মাধ্যমে, তারপর এদের মধ্যে না না জাস্ট মানে বন্ড আছে। গোল, মানে গোল গোল বানাইতেছে ও সিঙ্গেল একটা গোলক হবে, মানে ওর সাথে কোনো বন্ড হ্যাঁ থাকবে না। ওইটা বলতেছি, হ্যাঁ হ্যাঁ জাস্ট একটা ইয়ার মতো আর কি, গোলক। হ্যাঁ হ্যাঁ গোলক। যেমন আদর্শ গ্যাস, কিন্তু আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হবে, এটা বুয়েট ভর্তি পরীক্ষা একবার আসছিল, বলছে আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হবে আর কি। তো আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা কত হবে? তিন। আদর্শ গ্যাসে আমরা কি চিন্তা করি, কোনো বন্ড নাই তাই না, লাইক হ্যাঁ ও হ্যাঁ কোনো বন্ড তৈরি করে না, তার মানে আদর্শ গ্যাসের স্বাধীনতার মাত্রা 3 হবে। তিন। Yes, এটি। এটা ভাইয়া ওকে ঠিক আছে, ধন্যবাদ ইস্তেক। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তোমাদের মোটামুটি সবার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, আর কারো কোনো হ্যান্ড রেজ নাই, তাহলে ঠিক আছে, তাহলে আজকের মতন ভাই বিদায় নেই, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে ক্লাসের জন্য। ও নাফিস বলছে কোন ডিপার্টমেন্টে আছে, ভাইয়া পাশ করে অলরেডি বের হয়ে গেছি, আমি ইলেকট্রিক্যাল থেকে পাশ করছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভাই। ওকে, ভালো থেকো সবাই, তোমাদের সাথে আবার নেক্সট ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে ক্লাসটা করার জন্য। হ্যাঁ, অপূর্ব ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আর ঠিক আছে ভাই, লিভ নিতে পারেন। নিশ্চয়ই তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে উদ্ভাস রিলেটেড, চ্যাট বক্সে লিখতে পারো। নাফিস, অফলাইন ক্লাস শুরু হলে অবশ্যই জানানো হবে। তো তোমাদের কোনো কোশ্চেন পাচ্ছি না, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকে পর্যন্ত ছিল, আল্লাহ হাফেজ।